এনসিপির প্রতীক বিতর্কের অবসান হলো, কিন্তু জুলাই সনদ, আরপিও সহ নানা ইস্যু নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই বিএনপিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে জামায়াত। দলগুলো কিন্তু নির্বাচনের কাজও চালিয়ে যাচ্ছে। আসন সমঝোতা, জোট গঠনের নানা প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নেতারা। দেশ কি আসলে নির্বাচনমুখী হচ্ছে, তা নিয়ে আলোচনা করব এর মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় জুলাই সনদ বিতর্কের মাঝেই নির্বাচনের প্রস্তুতি। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান, এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহসম্পাদক বিএনপি, আছেন হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। মনিয়াপা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে একটি অনুষ্ঠানে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত একটি পক্ষ। আমি একটু জানতে চাই যে এই পক্ষ আসলে কারা? থ্যাংক ইউ। আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, এই যে সংঘবদ্ধ অপপ্রচারকারী, এটা তো আসলে সবাই বুঝে, এক কথায় বুঝে। এটা তো বলার যে আঙ্গুল দিয়ে ইন্ডিভিজুয়াল আলোচনা করে বোঝানোর কিছু নাই। যারা বিএনপিকে বিভিন্নভাবে সমস্যায় ফেলার চেষ্টা করছে প্রতিনিয়ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, তারাই। আপনি দেখেন যে এই যে একটা স্বাক্ষর হয়ে গেল জুলাই স্বাক্ষরে সনদে, সেখানে একরকম একটা কাগজে স্বাক্ষর করা হলো, যেখানে নোট অফ ডিসেন্ট ছিল, যেখানে চুলচেরা হিসাবগুলো ছিল, সেটা স্বাক্ষর করা হলো একটাই, দেখালো মুরগির বাচ্চা দিয়ে দিল হাতির বাচ্চা, বা দেখালো হাতির বাচ্চা দিয়ে দিল মুরগির বাচ্চা। তো এই জায়গাগুলো, এখানে প্রত্যেকটা পদক্ষেপে এগুলো কি আপনার, তারপরে বলছে যে বিএনপি সংস্কার চায় না। এক কথায়, যদি বিএনপি সংস্কার নাই চায়, তাহলে আপনি বলেন তো, মাসের পর মাস বিএনপি এত কষ্ট করে সংস্কার নিয়ে আলোচনা করে, চুলচেরা বিশ্লেষণ করে, কোনখানে কোনটা হলে ভালো হয়, কোনটা সবার সাথে একমত হয়ে, মানে গণতন্ত্রের যেটা বিউটি বলতে যেটা বোঝায়, সেটার জন্য বিএনপি কি না চেষ্টা করেছে। বিএনপি আপনার ঘোষণাপত্রে রাজি ছিল না, প্রথমে ঘোষণাপত্রে সাইন করেছে, সেটা তো গণতন্ত্রের বিউটির জন্যই। আপনার আপনার জুলাই সনদে রাজি ছিল না, জুলাই সনদ পর্যন্ত গিয়ে সিগনেচার করেছে, সেটা তো আপনার এই গণতন্ত্রের কারণেই, সবাই যাতে সুখে থাকে, সবার যাতে ভালো হয়। আপনারা কি আসলে জুলাই সনদের বিপক্ষে? আমি যদি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে একটা মন্তব্য করেছেন যে জুলাই সনদের বিপক্ষে একটি জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি মৌলিক সংস্কারে ভেটো দিচ্ছে, যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, সংস্কার প্রত্যেকটা ব্যাপারে বিএনপি ছিল এবং চুলচেরা হিসাব করেছে। বিপক্ষে থাকলেও বিএনপি এই দেশের গণতন্ত্রকে সমুন্নত করার জন্য যা যা দরকার সব কিছুই করেছে। এখন আপনি মনে করেন যারা বলছে তারাই এই সংস্কার চেয়ে, এই সনদ চেয়ে, তারা কিন্তু সিগনেচার করে নাই। 30টা দলের মধ্যে 25টা সিগনেচার করেছে, তার মধ্যে ওয়ান অফ দেম বিএনপি। তো বিএনপি যদি তার পক্ষে, এটা কিন্তু বুঝায় না, প্রমাণ করে না যে আপনি বিপক্ষে। হ্যাঁ, আমি প্রথমে আমার মানে যেটা দরকার, যেটা বলার, সেটা আমি বলতেই পারি, কিন্তু আমি সবশেষে কি করলাম বলে না, যার শেষ ভালো তার সব ভালো। সবশেষে আমি কি করলাম, আমি সবার কথা চিন্তা করে, দৃষ্টি দিয়ে আমি সেটার ভেতরে ঢুকলাম, সেটার মধ্যে নিজে অংশগ্রহণ করলাম, এবং অন্যকে অংশগ্রহণ করার জন্য আমি আপনার আমন্ত্রণ জানালাম। তো সেইখানে বিএনপি কিন্তু এই সবগুলো কাজ করেছে। যখন নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির একার ডিসেন্ট ছিল না, নোট অফ ডিসেন্ট সবারই ছিল, এবং সেই জায়গায় সেই কাগজ সমেত আপনি সিগনেচার করলো। রাষ্ট্র কিন্তু এত ছোট খেলার বস্তু না যে আপনি একটা দেখাবেন আরেকটা দিবেন। ওই বিতর্কটা আমি একটু পরে আসবো। আমি একটু শামীম ভাই আপনার কাছে জানতে চাই, এই তারেক রহমানের বক্তব্য নিয়ে আজকে উনি আরো একটা কথা বলেছেন যে নির্বাচন নিয়ে জনমনে সংশয় থাকলে সংকট তৈরি হতে পারে, এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। উনি আরো বলেছেন যে কৌশল ও অপকৌশলের মধ্যে পার্থক্য বুঝতে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে। দেশের বর্তমান যে অবস্থা, নির্বাচন ছাড়া দেশের ভালো হতে পারে এমন কি আর কোনো বিকল্প কি রয়েছে? নির্বাচন ছাড়া তো আসলে কোনো বিকল্প নাই। নির্বাচনের জন্য সরকারের সক্ষমতা এবং সদিচ্ছা লাগবে। নির্বাচনের সক্ষমতা সরকার অর্জনের চেষ্টা করেনি, এটা আমার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। প্রশাসন, পুলিশ
পুলিশের মধ্যে একটা বিশাল অংশ বলছে সামনের মানে তাদের মনের ভাষা, সামনে একতরফা ভোট হলে সেখানে যদি বল প্রয়োগ করতে হয় তাদের ইমিউনিটি কে দেবে? মানে আগে তারা এগুলো করেছে, করে এখন সাফার করছে, সামনেও যদি তাই করতে হয় তাহলে তারা আবার সাফার করবে এমন তাদের মনে হচ্ছে। এদেশে ইলেকশন কমিশনারকে জুতো মারা হয়েছে, চিফ জাস্টিসকে হাত করা পরে অ্যারেস্ট করা হয়েছে, তাদের অনেক দোষ আছে। এই সব কিছু রুট কজ কিন্তু 14 সালের ইলেকশন। 14 সালের একটা একতরফা ইলেকশন যেখানে 154 জন আনকন্টেস্টেড ছিল, যেখানে প্রিজাইডিং অফিসাররা ভোট বাড়িয়ে দেখিয়েছে, ভোট কাস্ট হয়েছে 2 থেকে 5%, দেখানো হয়েছে 40%। এই অকাজগুলো করতে হয়েছে। যখনই ভোটটা একতরফা হবে তখন এই অকাজগুলো ইনএভিটেবল, ইটস এ প্যাকেজ। কম্পিটিটিভনেস থাকলে এগুলো ফলোড হবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। মাঠ পর্যায়ে 42,000 সেন্টারে কোনো জাদুর কাঠি নেই যে এগুলোকে ঠেকাতে পারবেন। তো সেইটার দিকে দেশ তো যাচ্ছেই, সেটার লায়াবিলিটি কে নিবে, কে নেবে না। শেখ হাসিনা এই কাজগুলো, এই অকাজগুলো খুব দক্ষ হাতে করতে পারছিল কেন? পুলিশ, আর্মি, তার দল সব মিলিয়ে একটা কম্প্যাক্টনেস ছিল। ভালো কাজ করতেও আপনার কম্প্যাক্টনেস লাগে, খারাপ কাজ করতেও আপনার কম্প্যাক্টনেস লাগে। বর্তমান সরকারের সেই কম্প্যাক্টনেস নাই, এবং ইলেকশনে যাওয়ার আগে যে প্রাক প্রস্তুতি লাগবে এটা অনেক বড় মনের পরিচয় দিয়ে দেশ চালাতে হয়। নির্বাচন কমিশন কিছু অ্যামেন্ডমেন্ট করছে, তারা সেখানে অসংখ্য নিবন্ধিত দলকে ডাকেনি। কিন্তু আগামী নির্বাচনকে একতরফা হবে আপনার তাই মনে হয়? না, আপনার যদি নির্বাচন কমিশনের তার কোনো ডায়ালগে 30টি দলকে ডাকছে না, ঐক্যমত কমিশন তার ডায়ালগে 30টি দলকে ডাকছে না। আমরা ধরে নিলাম আওয়ামী লীগ এখন টেম্পোরারি ব্যান, হুইচ ইজ ইললিগাল, আমি আইনজীবী হিসেবে বলতে পারি এই ব্যানটা টোটালি ইললিগাল। আওয়ামী লীগকে ফুল ব্যান করে ফেলতে এক্সিকিউটিভ, ফুল ব্যান করতে পারতে কোর্টের অর্ডারে এমনভাবে ব্যান করা হয়েছে যেটা লিগাল জাস্টিফিকেশন সরকার দিতে পারবে না। তো সেইখানে বাকিদেরকে যে না ডাকলো, নির্বাচন কমিশনের দায়িত্ব সকল নিবন্ধিত দলকে ডাকছে না, তাহলে এটা একতরফা না, একটা অংশ। তো আমি পার্সেন্টেজে যাব না, তো পার্সেন্টেজে গেলে তো একটা বড় অংশের ভোটার প্রতিনিধিত্বশালী দলকে ডাকা হচ্ছে না। তো এই না ডাকার তো আমি কোনো যৌক্তিক কারণ দেখি। আপনি ভোট করবেন সবাইকে নিয়ে। আরেকটা শেষ করে দিচ্ছি, একই সমস্যা ঐক্যমত কমিশনকে নিয়েও। 56টি নিবন্ধিত দলের মধ্যে 30টিকে ডাকা হয়নি। যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে একটা অংশ ফুল ফ্লেজেড এটাকে সাপোর্ট করছে, একটা অংশ করছে না। নোট অফ ডিসেন্ট সহ যে অংশটি দেখা যাবে সম্পূর্ণ ইউনানিমাস কনসেনসাস আছে, এমন সংখ্যাটা খুব কম পার্সেন্টেজ, কিন্তু আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। যাদেরকে ডাকছেন না তাদের তো একটা দায় রয়েছে। আপনি 14 সালে ইলেকশন বললেন, 18 এবং 24, 3টা ইলেকশনে তাদের দায় রয়েছে। এই বিষয়টাতে আমি আসবো আপনার কাছে। এবং হাসনাত আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ স্বাক্ষরের পরেও এটার বাস্তবায়ন নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, এবং সরকার গতকালকে একটি বৈঠক করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা, যে জুলাই সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এই সব সিদ্ধান্ত নেওয়ার পরে সরকার অনড় থাকবে। 3 দল, আমি যদি ধরি যে বিএনপি, জামাত এবং এনসিপি, 3 দলের অবস্থানটা আসলে ভিন্ন ভিন্ন। এই 3টা দল ভিন্ন অবস্থানে থাকার পরে সরকার কি আসলে অনড় থাকতে পারবে? সরকারের এখন পর্যন্ত যা দেখা যায় তাতে তো তার অনড় অবস্থান এর আগে দেখি নাই। বরং এই 3 দল তাকে যখন যখন যেভাবে ইচ্ছে সেভাবে নাড়াইছে। তো সরকারের যদি বোধোদয় হয় যে 3 দল নাড়াইলে নাড়া যাবে না, নড়া যাবে না, এবং এরকম নড়তে থাকলে আসলে নির্বাচন যেটা বলতেছেন এটা করা যাবে না, জুলাই সনদের মধ্যেও আসলে অনেক রকমের সমস্যা হবে, এটা ধরেন হয়তো তারা যদি এই সিদ্ধান্তে আসে এবং সেটাতে অনড় থাকতে চায় তাহলে থাকতে পারবে না কেন আমি জানি না। কারণ অনড় থাকার 2টা শর্ত। এক হচ্ছে যে আপনি নীতিগত এইরকম কোনো একটা জায়গা আপনি তৈরি করছেন কিনা যে আপনি এটাকে নীতিগতভাবে সঠিক মনে করতেছেন এবং এটা দেশের জন্য, জাতির জন্য ভালো মনে করতেছেন, এবং এইখানে যা যা আলাপ হয়েছে তার থেকে আপনি আসলে এটার সারসংক্ষেপ বের করতে পারতেছেন যে সবার আকাঙ্ক্ষার মধ্যে এই জায়গাটা আছে। এইটাকে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং আপনি যদি এখানে স্টিক করতে পারেন তাহলে আপনার অনড় থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হয়েছে যে সরকারের নিজের কোনো ধরনের দৃষ্টিভঙ্গি নাই যে আসলে কি করা দরকার। আবার যাদেরকে আসলে তারা বিবেচনায় নিচ্ছেন যে তাদেরকে, তারা হচ্ছে আসলে যাদের শক্তি সামর্থ্য বেশি, তাদের সাথে তারা সঠিক কথাটা বলছেন এই জন্য নিচ্ছেন, বিষয়টা এরকম না। সঠিক কথা যদি ধরেন আমার মতো একটা দল বলে তাহলে আমাকে কিন্তু তার বিবেচনা করার কোনো দরকার নেই, এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে। কিন্তু এনসিপি যদি ধরেন সঠিক কথা নাও বলে, তো সে যদি এটাতে ভিন্নমত করে, কিংবা বিএনপি কিংবা জামাত তারা যদি এরকম কোনো কথা বলে যেটা আসলে সঠিক না,
তাহলে তাকে হয়তো কনভিন্স করার জন্য সরকার তাকে ডাকতেছে, অথবা সরকার নিজে তাদের কথায় কনভিন্স হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আসলে সমস্যা তৈরি করছে। এটা সমাধানের উপায় কি? আইন উপদেষ্টা তো 2-3 দিন আগেই বললেন যে আসলে এই দলগুলোর পরস্পর বিরোধী অবস্থার কারণে সরকার কি করবে তারাই বুঝতে পারছে না। এইটাই আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার এত অদক্ষ এবং এত ছেলে খেলার মতো এরকম একটা দায়িত্ব নিচ্ছে, যেটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হইলেও ধরেন খুব আপনার একটা পার্টিকুলার জায়গা থাকে যে আমি একটা ইলেকশন করে দেবো, ইলেকশন করার জন্য, এবং এখানে একটা প্র্যাকটিস দাঁড়াইছিল যে এই জিনিস করলে একটা ফেয়ার ইলেকশন, অন্তত কিছুটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায়। কিন্তু এইবারের যে সরকার, এই সরকারের তো আসলে টাইপটা একেবারেই আলাদা, অভূতপূর্ব সরকার এটা বাংলাদেশে। যে সরকারের কাছে একটা ট্রানজিশন, পলিটিক্যাল সিস্টেমের ট্রানজিশনের আকাঙ্ক্ষা আছে, যে তাকে একটা সংস্কার করতে হবে। সাংবিধানিক সংস্কার মানে আপনার রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার, আপনার একটা ক্রাইসিস ছিল, এখানে যা কিছু অর্গানাইজেশন ছিল, ইনস্টিটিউশন ছিল রাষ্ট্রের, তার সবগুলি মোটামুটি ধ্বংসের শেষ সীমানায় নিয়ে রাখা হয়েছিল। তো সেগুলিকে আপনার ধরেন সেগুলিকে দিয়ে কাজ চালাইতে হচ্ছিল। আরেকটা হচ্ছিল যে এইখানে একটা বড় রকমের এত বড় ধরনের ঘটনা তো 71-এর পরে আর আমরা দেখি নাই, এই পরিমাণ ব্লাডশেড, এই পরিমাণ আহত, সেইটাকে আসলে ম্যানেজ করে এই পুরো ব্যাপারটাকে একটা যেই ধরনের পরিবর্তনের জন্য যেই দক্ষতা লাগবে, কিংবা আসলে অন্যদের যে সহায়তা নেওয়ার মানসিকতা লাগবে, দুইটার একটাও ছিল না। এই সরকারের দক্ষতার চরম ঘাটতি আছে। আবার যারা জানে তাদের চাইতে বেশি কেউ জানতে পারে এবং তাদের কাছ থেকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়তা নেওয়া লাগতে পারে, সবাই যদিও সহায়তা করার জন্য প্রস্তুত ছিল, তো তারা কারো কাছ থেকে আসলে সহায়তা নিতে চায় নাই। সেটা করতে গিয়ে পুরো সময়টার মধ্যে তারা এটাকে একটা ম্যাচ করছে। এরা কি ম্যাচ করলো এটা বড় কথা না, পুরো জাতি তার যে অপরচুনিটি তৈরি হয়েছিল, এবং অপরচুনিটি তৈরি হয়েছিল এমনি না, একটা সবচেয়ে বেশি মূল্য দিয়ে সেইটাকে তারা আসলে ধ্বংস করার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে। এবং এটা সময় যাওয়ার পর এগুলি ক্লিয়ার হবে। আপনি যখন একদম ঘটনার ভেতরে থাকেন তখন ঘটনাটা দেখা যায় না। তো আপনি যখন একটা দূরত্বে যাবেন, নির্দিষ্ট দূরত্বে, তখন দেখবেন যে আসলে সরকার কত বড় আসলে কি বড় বড় ব্লান্ডার করছে। রাজনৈতিক দলগুলোকেও আসলে নিতে হবে কিনা সেই প্রশ্নের উত্তরটা আমি নেব। আমি একটু স্যার আপনার কাছে জানতে চাই যে আপনারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যেই ডক্টর ইউনূসের উপরে দায়িত্ব দিয়েছেন এবং তিনি সিগনেচার করবেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে। সংসদ ছাড়া জুলাই সনদের আসলে আইনি ভিত্তি তৈরি হয়? আপনাকে ধন্যবাদ। এটা অনেক দিনের তর্ক বাংলাদেশে, এবং কমিশনও এই আলোচনাগুলো হয়েছে, এবং এগুলো এখন মোটামুটি আপনারা দাবি করছেন শহীদ মিনারে গিয়ে উনি পড়বেন। সাধারণ জ্ঞানে না, ও শহীদ মিনারে তো গিয়ে তো সনদ বাস্তবায়ন করতে বলে নাই, সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য তো শহীদ মিনারে যেতে পারে নাই। কথাটা হচ্ছে যে এই কমিশনে কিভাবে দেখেন, যদি বাস্তবায়ন পদ্ধতি কোনো বিষয় নাই হবে, তাহলে কিন্তু সেই অগাস্ট মাসেই কমিশনের প্যাক আপ হয়ে যাওয়ার কথা। কারণ আপনি জুলাই সনদ তো বানায় ফেলছেন তো অগাস্ট মাসে। এরপরেও যে আলোচনাটা হলো এটা হয়েছে বাস্তবায়নটা কিভাবে করা হবে, এবং এখানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গণঅভ্যুত্থানের পরে যেমন খুব সূক্ষ্ম এবং সাউন্ড আলোচনা এবং অনেক বিশ্লেষণ হয়েছে, এটা কিন্তু গণঅভ্যুত্থানের আগে থেকে আলোচনা বাংলাদেশ সমাজে অল্প অল্প ছিল, 18 সাল থেকে অন্তত। এখানে কায়ুম ভাই আছেন। সেটা হচ্ছে যে আপনি আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করার জন্য সংসদ ভালো জায়গা না, কিন্তু এমনই ডমিনেন্ট একটা ধারণা যে সংসদ ছাড়ার কোনো জায়গা নাই। তো এখন তো ধরেন ইতিহাস থেকে প্রশ্ন করা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় সংবিধান সংশোধনী করছিলেন? সংসদে? উনি তো সংসদে করেন নাই। যা করছেন আগে সেটা পরে সংসদে এনে ওটাকে ভ্যালিডেশন দিয়েছেন। এখন সংসদে করলে সমস্যা কোথায়? উনি যে এত বড়, ওনার উদাহরণটাই দিই, দুটো উদাহরণ দেওয়া যাবে। উনি যে এতগুলো পরিবর্তন করলেন, করে তারপর এটাকে পঞ্চম সংশোধনীতে আনলেন, সেই পঞ্চম সংশোধনী আজকে স্ট্যাটাস কি এবং কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এই যে আজকে এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দল সবাই বলছে না যে আইনি ভিত্তি লাগবে, সাংবিধানিক ভিত্তি লাগবে, মনে হচ্ছে যেন কথাটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আসলো। বাংলাদেশে কি এই ধরনের আন্দোলন নাই যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আন্দোলন, এই আন্দোলন সংবিধানের 13শ সংশোধনী আকারে অন্তর্ভুক্ত করা হয় নাই। এটার মানে কি? এটা হলো অন্তর্ভুক্ত করা মানে হচ্ছে এটাকে আপনি সাংবিধানিক ভিত্তি দিয়েছেন। কিন্তু প্রবলেম কোথায়? ওটাকে সংশোধনী আকারে দেওয়ার কারণে যেটা হয়েছে যে ওই যে আপনার যেহেতু 2/3 থাকলে আপনি বাতিল করতে পারেন, যে কোনো সংশোধনী করতেও পারেন, আবার বাতিলও করতে পারেন। 13শ সংশোধনী মানে একটা আন্দোলনের ফসল, যেটাকে এগুলো কায়ুম ভাই খুব ভালো বলেন, আমরা ওনার কাছ থেকেও শিখেছি এগুলো অনেক কিছু, যে আন্দোলনের একটা ফসল যেটা সাংবিধানিক স্বীকৃতি আপনি দিলেন, সেইটাকে আবার আরেক সরকার এসে বাতিল করে দিতে পারে বাংলাদেশে। এই জন্যই এবার বলা হয়েছে যে আপনি জুলাই সনদের মতো এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা ডকুমেন্ট, এবং যেখানে
অনুমানগুলো শুরু থেকেই, এই কমিশনের শুরুর থেকেই অনুমানটা হচ্ছে যে এখানে একটা সাংবিধানিক ষড়যন্ত্র আছে, এটাকে আমার নির্মূল করতে হবে। সংবিধানকে রক্ষা করার জন্য তো আমরা এখানে বসি নাই, এই সংবিধানের মেজর প্রবলেম আছে এবং সেই মেজর প্রবলেমটা এমন এমন জিনিস আপনাকে ঠিক করতে হবে যেগুলো এটার যে বেসিক স্ট্রাকচার, মূল যে ভিত্তি, সেটাকে আপনার অনেক দূর পর্যন্ত আঘাত করে, অনেক দূর পর্যন্ত আউটলিভ করে। এইটা আপনি সংসদে করতে পারবেন না। যদি সংশোধনী আকারে করেন, এটা পরবর্তীতে আবারও চ্যালেঞ্জ হবে। বাংলাদেশে এরকম অনেক ইতিহাস আছে, আমি তো দুটো উদাহরণ দিলামই। এই কারণে কথাটা এসেছে এমনভাবে করতে হবে যেন পরবর্তী আদালত নতুন একটা বেসিক স্ট্রাকচারের আন্ডারে কাজ করে। সংবিধান আপনার ধরেন আগেরটাই আছে, মানে পুরোপুরি আগেরটা না থাকলেও ওইটার বেসিক স্ট্রাকচারকে আপনি যথেষ্ট পরিমাণে এক্সটেন্ড করলেন, করার পর এটা এমন জায়গায় গেল যে এখন ওই নতুন বেসিক স্ট্রাকচার অনুযায়ী আদালত ফাংশন করবে। ঠিক আছে, এই বেসিক স্ট্রাকচারকে সে বা এই নতুন পরিবর্তনকে সে চ্যালেঞ্জ করবে না, এটাই কিন্তু। এবং দেখেন যে জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে রাজনৈতিক দলগুলো বলছে না যে আমরা আদালতে যাবো না, এগুলো নিয়ে। এটা কেন বলছে? কারণ হচ্ছে যে আপনি এই পরিবর্তনটা ধরে রাখতে চান, তাই তো। এই কারণে সংসদের কথা আসেনি, কারণ সংসদের খুব সীমিত একটা ক্ষমতা থাকে, সেটা হলো যে সে যে কোনো আইন প্রণয়ন করতে পারে, সংবিধান সংশোধনী করতে পারে, কিন্তু সেই সংবিধান সংশোধনী আবার মূল প্রিমাইস বা মূল যে বেসিক স্ট্রাকচার এটাকে লঙ্ঘন করতে পারবে না। এই হলো একটা প্রশ্ন তো আছে যে মানে সংসদ সার্বভৌম না সরকার একটা আদেশ দিলে সেটা সার্বভৌম হবে? না না, সংসদ সার্বভৌম না। এটা 90 সালেও আমাদের যেটা ভুল ছিল, 3 জোটের রূপরেখার মধ্যে বলা হয়েছে সংসদ সার্বভৌম, কিন্তু সংসদ সার্বভৌম না। সার্বভৌম হচ্ছে জনগণ। আর বাংলাদেশে আছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই কনস্টিটিউশন জনগণের অভিপ্রায়ের সাথে আছে। দেখবেন আপনি লেখা আছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে সংবিধানের প্রাধান্য থাকবে। সংবিধানের প্রাধান্য থাকবে ততক্ষণ যতক্ষণ এটা জনগণের অভিপ্রায়ের সাথে আছে। যদি খোঁজ সেই অভিপ্রায়টাও তো আমার সংসদে পাস করতে হবে না, জনগণের অভিপ্রায় সংসদে পাস করবে না। জনগণের অভিপ্রায় অনুযায়ী সংসদ কাজ করবে। জনগণের অভিপ্রায় বা সংবিধানের অধীনে সংসদ গঠিত হয় এবং সেই সংসদ সংবিধানের মানে বিরুদ্ধে অসাংবিধানিক, যেই যখন যখন আদালত বিভিন্ন আইনকে বা বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেন, তখন কি বলেন যে এটা আপনার সংবিধানের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করেছে, সুতরাং এটাকে, যেমন 8ম সংশোধনী বাতিল করা হয়েছিল। এই যে এটা একটা ভালো উদাহরণ। 8ম সংশোধনী এরশাদ আমলে বাতিল করা হলো কেন? কারণ বাংলাদেশ একটা ইউনিটারি স্টেট, এখানে আপনি হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করতে পারবেন না। কিন্তু এখন বিচার বিভাগের মানে বিকেন্দ্রীকরণ একটা এজেন্ডা। তো এই যে যেটা ব্যাপারে আপনার আগে রায় আছে, ওইটা আপনি আবার কিভাবে সংসদে করবেন? মানে একই সংবিধানের বেসিক স্ট্রাকচারের অধীনে গঠিত সংসদে কিভাবে করবেন? করতে পারবেন না। এই জন্যই দেখেন পদ্ধতিটা কিভাবে আসছে, একটা আদেশ দেওয়া হবে, এটাকে সাংবিধানিক আদেশ নাম দিতে রাজনৈতিক দলগুলো একমত না। তো আসছে জুলাই সনদ আদেশ, ব্র্যাকেটে পরিষ্কারভাবে বলা আছে সংবিধান সংস্কার, অর্থাৎ পুরো সংবিধানও না, সংবিধান সংস্কার কতটুকু আপনি করবেন সেটা এখানে পরিষ্কার করে বিধৃত করা আছে। 1, 2 হচ্ছে এরপর আপনি এটার ভিত্তিতে গণভোটে যাবেন। গণভোট কি? গণভোট হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের একটা ধরেন এক্সপ্রেশন। এটাকে আপনি বলতে চাচ্ছেন যে পরবর্তী সংসদ বাতিল করতে পারবে না, বরং এইটাকে ধরেই পরে সংসদকে কাজ করতে। এই গণভোটে আসলে কি একটা হানা থাকবে না প্রত্যেকটা বিষয় নিয়ে হানা? প্রত্যেকটা না, একটা থাকবে। এখন যেটা এইখানে অনেক কন্ট্রোভার্সিয়াল ইস্যু কিন্তু রয়েছে, সেই বিষয়টা নিয়ে আসবো। আমি একটু শামীম পাটোয়ারি আপনার কাছে জানতে চাই যে আপনি 48টা বা 84টা বিষয় রেখে একটা হানা ভোটের মাধ্যমে কি আসলে গণরায়টা প্রতিফলিত হয়? দেখেন, রাষ্ট্র তো আসলে একটা গ্র্যান্ড ড্রাম, একটা লেভিয়াথান, একটা তত্ত্ব থাকে, এবং এখানে অনেকে থাকবে বামপন্থী, তার কাছে মনে হবে মাওয়িস্টের উপরে পৃথিবীতে আর কিছু নাই। অনেকের কাছে মনে হবে ওসামা বিন লাদেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিস্ট। অনেকের মনে হবে সাদ্দাম হোসেন, দেশটাকে সাদ্দামের মতো করে ফেলি, গাদ্দাফির মতো করে ফেলি। অনেকের মনে হবে অমুক দেশের প্রদেশ, অনেকের মনে হবে 71-এর আগে চলে যাই, অনেকের মনে হবে ভারতের প্রদেশ করি। এক একজন এক এক তত্ত্ব থাকবে, এবং সবাই যদি সেভাবে করে তার তত্ত্ব ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, রাষ্ট্রদেশ থাকবে না। সেই জন্য কি একটা সংবিধান, সেটা কি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, আর্টিকেল 7, এবং সেই সংবিধানের আলোকেই শপথ নিয়ে এই সরকার আছে, যদি অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই। ওইটাতে বলা আছে সংবিধান কিভাবে অ্যামেন্ডমেন্ট হবে। এখন আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ সংবিধানকে বেঁধে ফেলেছিল 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে। আর অ্যামেন্ডমেন্ট করা যাবে না, ফান্ডামেন্টাল স্ট্রাকচারগুলোতে অ্যামেন্ডমেন্ট, দে মেক কনস্টিটিউশন আনঅ্যামেন্ডেবল। যখন সংবিধান আপনি নিয়মতান্ত্রিক পন্থায় আনঅ্যামেন্ডেবল করে ফেললেন, তখন বিপ্লব হবে, বিপ্লবের মাধ্যমে সংবিধান সংশোধন হবে। 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, এখন গণভোট ফিরে আসবে। গণভোট হবে সংসদের পরে, কারণ আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে আছি, আমরা ডাইরেক্ট ডেমোক্রেসিতে নাই। আমাদের ভোট হবে, ভোটে সংসদ হবে, সংসদে প্রতিটি জিনিস আলোচনা হবে, সেখানে সার্টেন অ্যামেন্ডমেন্ট অটোমেটিক হয়ে যাবে, বেসিক স্ট্রাকচার টাচ করলে সেটা গণভোটে যাবে। গণভোটে যাওয়ার পরে সেটা আবার রাষ্ট্রপতি অ্যাসেন্ট করবে, সংবিধানে সন্নিবেশিত হবে। নাও এইখানে যদি আমরা আগেরগুলোর সাথে তুলনা করি, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর জিয়াউর রহমান যেটা করেছিলেন অথবা এরশাদ স্যার করেছিলেন, তখন মার্শাল ল বৈধ ছিল। স্টেট ভার্সেস দসো, হালিমা খাতুন, মৌলভী তমুজুদ্দিন, এসব মামলায় বলা হয়েছিল মার্শাল ল বৈধ, মার্শাল ল সংবিধানের উপরে।
এই রায়গুলো সব বাতিল হয়ে গেছে। মেবি অলসো ইন পাকিস্তান, ফাতিমা ভুট্টোর কেসে, বাংলাদেশেও হয়েছে। এবিএম খায়রুল হক সাহেব করেছেন। খায়রুল হক সাহেব দিয়ে জাস্টিস শামসুদ্দিন মানিক বলেছেন মার্শাল ল বাংলাদেশে অবৈধ ছিল, গণভোট হয়েছিল কিন্তু তখনও ওই গণভোট শুদ্ধ অবৈধ ঘোষণা করেছে, এবং সেই ঘোষণা করা রায়গুলো স্টিল ল অফ দ্য ল্যান্ড, এখনও ভ্যালিড ল অ্যাজ পার সংবিধান এবং সব কিছু অনুযায়ী। তাহলে মার্শাল ল এখন আমাদের দেশে আর সম্ভব না। এখন যা কিছু করতে হবে সংবিধানের আলোকে করে। হ্যাঁ, এটা বলাই যেতে পারে, মানে সরাসরি গণভোট বা ডাইরেক্ট ডেমোক্রেসির একটা এক্সাম্পল আছে পৃথিবীতে, সুইজারল্যান্ড। ওখানে সার্টেন পার্সেন্টেজ অফ লোক যদি সিগনেচার করে তাহলে অটোমেটিক সংশোধনের প্রক্রিয়া শুরু হয়। বাকি সব জায়গায় এটা সংসদ থেকেই শুরু হবে, তারপর গণভোট হবে, তারপর আবার এটা রাষ্ট্রপতি বা সংবিধানে ব্যাক করবে। এখন গণভোটের প্রভিশন নাই। গণভোট হতে গেলে গণভোটের একটা সংশোধন লাগবে, গণভোটের জন্য একটা অ্যামেন্ডমেন্ট লাগবে, বা গণভোট আসার জন্য একটা গণভোট লাগবে। সেখানে ডক্টর ইউনূস স্যারকে যেটা এনসিপি বা অনেকে বলছে যে একটা অর্ডার দেবেন, সংবিধান সাসপেন্ড না করে তো অর্ডার দেওয়া যায় না। প্রেসিডেন্সিয়াল অর্ডার যতবার বাংলাদেশে হয়েছে, পৃথিবীর যেখানে যেখানে হয়েছে, পাকিস্তান আমলে দ্যাট টাইম সংবিধান সাসপেন্ড ছিল অথবা গণপরিষদ ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল। প্রথম দিকেই যদি গণপরিষদ করা হতো এটা একটা কাঠামোতে আসতো। যেহেতু প্রথম দিকে গণপরিষদ করা হয়নি, সরকার শপথ নিয়েছে সংবিধানে, সংবিধান অ্যামেন্ডমেন্টও সংবিধান অনুযায়ী করতে হবে। আর যদি আমরা মিলিটারি অর্ডারের সাথে এটাকে কম্পেয়ার করে জাস্টিফাই করি, তাহলে আমরা ডক্টর ইউনূসকে কিন্তু মিলিটারি ইউজার পার কুডে এটার সাথে সমতুল্য করে ফেললাম। এই ধরনের কাজ করা যায় সকল দল যদি তাকে ক্ষমতা দেয়। সেই ঐক্যমত উনি করার চেষ্টা করেননি, যে ঐক্যমত ওনার কাছে আছে সেখানেও ফাটল ধরে গেছে। এই ফাটল আর সহজে ঠিক হবে বলে আমার মনে হয় না। আর এই কখনো রাজনীতিবিদদের কাজ প্রফেসর দিয়ে হয় না। প্রফেসররা রাজনীতিবিদকে অ্যাডভাইস করবেন। হ্যাঁ, নেপালে ট্রাই করা হয়েছিল, প্রফেসর ইয়োগরাজ সাংরুলা নাম করা আইনের প্রফেসর, ক্রাইসিস পিরিয়ডে তাকে দেওয়া হয়েছিল, উনি সংবিধান করতে পারেন নাই। তো এখন দুটি প্রবলেম আছে। একটা হচ্ছে 48টা সংশোধনীকে আপনি হ্যাঁ না দিয়ে মানুষকে ভোট দেওয়াবেন, তার মানে 48টার উপর এনাফ ডেলিবারেশন হলো না, রেকর্ডেড হলো না, হানসার্ড হলো না, লাইভ টেলিকাস্ট বা এটার বিষয়ে জনগণ জানলো না, হ্যাঁ বা না দিয়ে দিবে। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে ডিসেন্টিং থাকলে কী হবে? আমি 48টার মধ্যে 40টা মানবো, 8টা মান, তখন কী হবে? তো আপনাকে প্র্যাকটিক্যালি 48টাই এখানে রাখতে হবে, প্রত্যেকটার জন্য হ্যাঁ না থাকতে হবে, প্রত্যেকটা হ্যানার পরে সেই প্রত্যেকটার জন্য আলাদা করে ভোট কাউন্ট করতে হবে। এইটা কি বাংলাদেশে ভোটিংয়ে সম্ভব? আমরা যারা ভোট করি আমরা জানি এটা ইম্পসিবল। আমরা মার্কা দিয়ে ভোট করি, লোক আসলে এই বিষয়ে ধারণাই নেই। আমরা আজ ওখানে আনুপাতিক ভোট বলা হবে, এটা কি করে তারা বুঝবে? ওই জন্যই তো তারা প্রতিনিধি নির্বাচন করবে, তাদের প্রতিনিধিকে তারা ডেলিগেট করবে আন্ডার সংবিধান, যে তুমি আমার পক্ষ থেকে আমার এই 8 লাখ 4 লাখ লোকের প্রতিনিধি হিসাবে তুমি সাংবিধানিক ব্যাপারটা ডিসকাশন করবা। তো এই যেই তো রিপ্রেজেন্টেটিভ স্ট্রাকচার তো এমনই, তো সেখানে আমি মনে করি এই জিনিসটা টেকসই না হওয়ার সম্ভাবনা আছে। আর টেকসই হতো যদি সকল দলকে অনবোর্ড রাখা যেত, সকলকে ডিসকাশন করা যেত। আমি সবসময় একটা কথা বলি, দেখুন বঙ্গবন্ধু 72 সালে আসার পরে যুদ্ধাপরাধীদের রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এবং যুদ্ধাপরাধী আইন উনি করেছেন, কিন্তু ট্রাইব্যুনাল করেনি। উনি কেন 3 বছর ট্রাইব্যুনাল করলেন না? এই চ্যাপ্টারটা রিওপেন করলো শেখ হাসিনা, করে দেশটা কিন্তু আবার একটা বিভাজনে চলে গেল, দ্বন্দ্বে চলে গেল। তো উনি কিন্তু করেননি। 3 বছরে কোনো সঠিক মামলাও হয়নি আইসিটির আন্ডারে, আইনটাই হয়নি। আইনটা হয়েছিল কিন্তু পরবর্তী ট্রাইব্যুনাল গঠন হয়নি। তাহলে উনি সেই সময় একটা মোরাললেস 72 সালে সকল দলকে সাথে নিয়ে একটা সংবিধান করেছিলেন। সেখানে 2-1টা প্রভিশন নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। একটা যে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা হলো কেন, এটা তো 71-এর চেতনায় ছিল না, কিন্তু পরে আনা হয়েছে। ঠিক এরকম 91 সালে এরশাদ স্যার যখন পদত্যাগ করলেন, সকল দল এক হলো, ইনক্লুডিং জাতীয় পার্টি। জাতীয় পার্টিও 71-এর যে কাঠামো সেখানে সম্মতি দিয়েছে, বাধ্য হয়ে যেভাবেই হোক, ভোটেও গিয়েছে, ভোটেও নিয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম দেশে একটা সংস্কার হচ্ছে যেখানে বিপুল অংশের দলকে মতকে বাদ দেওয়া হচ্ছে। কারণ কিন্তু বিভিন্ন দল থেকে বলা হচ্ছে অবশ্যই 3টা ইলেকশনের ঝামেলা আছে, কিন্তু রাষ্ট্র তো এটা, দেশ তো এটা, 18 কোটি লোকের মালিকানা আছে। তো আপনি সংস্কার করবেন বাংলাদেশের, সংস্কার করবেন বাংলাদেশের মানুষের। আপনি কি চান না এই সংস্কার আওয়ামী লীগের উপর আরোপিত হোক, জাতীয় পার্টির উপর আরোপিত হোক? এবং এই 48টা সংস্কারের মধ্যে অন্তত 42টা আছে যেটা কোনো পার্টি ডিফার করতে পারবে না। আমাদের প্রস্তাব করা অনেক জিনিস ওখানে আছে, কিন্তু আমরা এই প্রক্রিয়ার পার্ট না। কিভাবে আমরা এটা ওন করব? আমরা না ওন করতে পারছি, না ডিজোন করতে পারছি। তো স্টেটসম্যানশিপ ছিল এটা, সংস্কার প্রক্রিয়ায় সকলকে এনে রাষ্ট্রকে, দেশকে একটা নতুন সংস্কার করে ফেলা।
যাক, সেই এই প্রশ্নের উত্তরটা আমি সারাহত আপনার কাছে নেব যে আসলে সবাইকে ইনক্লুড করে এই সংস্কারটা করা সম্ভব ছিল কিনা। একটু পরে আমি একটু মনিয়াপা আপনার কাছে জানতে চাই যে আজকে আপনার দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় একটা মন্তব্য করেছেন যে বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে, এর প্রতিবাদ যেভাবে করা দরকার তা করছি না বলেও তিনি মন্তব্য করেছেন। এটা কি আসলে সরকারের প্রতি একটা হুমকি কিনা? না দেখেন, এটা হুমকি হবে কেন? এটা একটা সত্যি ঘটনা। সরকারকে বিএনপি যতটা সহযোগিতা করেছে, একদম চরম শত্রু বলতে পারবে না যে বিএনপি অসহযোগিতা করেছে। প্রত্যেকটা ব্যাপারে সরকার কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ওন করে নাই, অনেক ক্ষেত্রে। তারপরে সরকার যখন ডেকেছে, অন্যান্য দলের যাওয়া আর বিএনপির যাওয়া কিন্তু এক কথা না। বিএনপি একটা বড় দল, বিএনপি কিন্তু সকল কষ্ট ভুলে গিয়ে সবচেয়ে আগে গিয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে ছায়া হয়ে। তো আজকে যদি এই সরকার কোনো সাংগঠনিক সরকার না, এই সরকারের কোনো ওইভাবে দল নাই, যদি একটা দলকে কিংস হিসেবে নির্ণয় করা হয় সেটা যে খুব বড় কিছু তা কিন্তু না। তাহলে এই সরকারের যদি আমরা যদি প্রকাশ করি যে অনীহা প্রকাশ করি, বা আমরা যদি সহযোগিতার হাতটা সম্প্রসারিত না করি, তাহলে এই সরকার তো প্রত্যেকটা দলের ব্লেসিং নিয়েই আছে। তাহলে কিভাবে এই সরকার ওইভাবে থাকতে পারে যেভাবে সরকার একটা এই ধরনের একটা অপরাজনীতিটা করে ফেলল? যেটা এই কিছুক্ষণ আগে যে কথাটা আসছিল যে আপনার সংসদ সার্বভৌম না জনগণ সার্বভৌম, জনগণ সার্বভৌম বলেই কিন্তু প্রতিনিধি নিয়োগ করে। সব সার্বভৌম কিন্তু বোঝাতে পারে না। এই যে যেটা শামীম সাহেব বললেন যে এতগুলো 48টা সংস্কারের থাকবে না, 40টা থাকবে না, 84টা থাকবে, এটা কিন্তু জনগণের বুঝার কথা না। আমরা যে সংসদে ছিলাম আমরাও কিন্তু অনেক কিছুই জানতাম না, আমলারাই করে দিত। ওই বাজেটের, অত বড় বাজেটের বলা হতো 1 টাকা ছাঁটাই করা হোক, ওইখানে হাজার যুক্ত হয়েছে, হাজার যুক্ত হয়েছে, এরকম। সংসদ সদস্যরা কিন্তু এইসবের অনেক সংসদ সদস্য এগুলার অন্তর্নিহিত কারণটাই জানতে চাইতো না। কিন্তু এটাই নিয়ম, এটা বাস্তবতা, কিন্তু আসলে জানাটা উচিত। আপনি যেভাবে বলছেন যে আমলারা বলতো আপনারা সই করতে, এই আমলা নির্ভরতাটা আসলে কমানো উচিত কিনা? কমানো অবশ্যই উচিত, কিন্তু সবকিছু মিলে যে বিশৃঙ্খল অবস্থা দাঁড়িয়ে আছে সেখানে আপনি শৃঙ্খলা কখন নিয়ে আসবেন? আপনি শৃঙ্খলা আনতে যে সহযোগিতাটার প্রয়োজন পড়ে, আপনার নিজেদের মধ্যেই তো সহযোগিতা নাই, সেইখানে আমরা আমাদের কাছ থেকে সুবিধাটা নিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গাটায় আরেকটা প্রশ্ন আসছিল যে আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সংশোধনীটা আপনার মনে পড়ে নিশ্চয়ই। তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান আনার জন্য কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন করতে হয়েছিল 96-এ, শুধুমাত্র এই বিলটা পাশ করানোর জন্যই কিন্তু নির্বাচন করতে হয়েছিল। তাইলে আপনার মনে করেন যে সংসদ যদি ইম্পর্টেন্সই না হয়, তাহলে এই বিলটা পাশ করার জন্য তাকে কেন সবাইকে বুঝিয়ে সংসদে আসতে হলো? তাহলে তো গণভোট করলেই হয়ে যেত। সেই দিন তো সেটা করার প্রয়োজন পড়ে না, কারণ সেটার কোনো অপশন ছিল না। ঠিক একই জায়গায় আজকে যে কথাগুলো, যে ধরনের কথা আসছে উঠছে, সেইখানে ওই যে গণভোটের জন্য গণভোট করতে হবে, সেই গণভোটের জন্য গণভোট করার কি সেই সময়টা আছে? সেই আপনার এই 3 মাসের মধ্যে আপনি সব কিছু গিলায় খাওয়াবেন ওই তোতা পাখির মতো, আপনি কাগজ ছিঁড়ে পেটে ঢুকায় দিয়ে মুখস্থ করাবেন, এইভাবে করায় তো আপনার, তার মানে কি যারা এই কাজগুলো চাচ্ছে তারা নিশ্চয়ই নির্বাচনটা সঠিক সময়ে চাচ্ছে না। অনেকে তার মধ্যে বলেই ফেলেছে যে নির্বাচনটাই আমাদের কাছে মুখ্য না, আমাদের কাছে মুখ্য হলো আগে প্রথমে এইটা। আচ্ছা আপনি বলেন যে সংশোধনী আনা যাবে না, এটা কে বলেছে? যদি 72-এর সংবিধান আজকের জায়গায় এসে যদি এতগুলো সংশোধনী হয় বা পরিত্যক্ত হয়ে যায়, তাহলে এই সংবিধান যত মানুষের আপনার ভোট হোক, আরেকটা গণভোটও তো হতে পারে না? আজকের মানুষ না জেনে গণভোট দিল, সেই দিনের মানুষ তো জেনেও দিতে পারে। আপনার 2টা গণভোট 2টা সরকারকে বৈধতা ছাড়া যে রাষ্ট্রপতি শাসিত সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গণভোটটা যে হয়েছিল, সেইখানে উপস্থিত সংখ্যা ছিল 35%, 65% কিন্তু অনুপস্থিত ছিল। সেই দিনই তারা বুঝে নাই। আর আজকে আপনি হঠাৎ করে তড়িঘড়ি করে আপনি একটা জিনিস ঘাড়ের উপরে উঠায় দিবেন, জনগণ ভোট দিবে, জনগণের উপর দায় দিলে তো জনগণ ওইটুক যেটুক পারে সেটুক করবে। আপনি মনে করেন আপনি আমাকে বিশ্বাস করেন নাই বলে আপনি গণভোট দিচ্ছেন, আমি যে আপনাকে বিশ্বাস করবো এই কথাটা আপনাকে কে বলেছে? আমিও তো আপনাকে না ভোট দিতে পারি, কিংবা আপনার আওয়ামী লীগ আর যাই হোক, জামাতকে ভোট দেখ, যাকেই ভোট দেখ, জাতীয় পার্টিকে ভোট দেখ, আর যাই করুক না কেন, আমার যা ধারণা, আমার যা পড়ালেখা, আমার মনে হয় না জুলাই সনদে আওয়ামী লীগ ভোট দিবে।
তাহলে আপনি নেগেটিভ ভোটের যদি সংখ্যা বেড়ে যায় তখন আপনি কি করবেন? আর আপনি আলাদা ভোট চান, আলাদা ভোটের যদি আপনার উপস্থিত সংখ্যা কম থাকে সেখানে আপনি কি করবেন? উপস্থিত অনেকেই ধারণা করছে যে 70-82% ভোটের মতো আসতে পারে, যেহেতু আপনি আওয়ামী লীগ তো এখন মেজরিটি মানুষকে মানে রিপ্রেজেন্ট করে না, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে গণভোটে ভোটটা কম আসতে পারে? শুনেন, আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে না, আওয়ামী লীগের সাপোর্টাররা কি চলে গেছে দেশ ছেড়ে? তারা কিন্তু এই দেশেই আছে এবং কারো না কারো ছত্র ছায়াতেই আছে। তো তারা তো ভোট দিতে যাবে, তো তারা কি আপনার ভোট দিবেন না? তারা তো এই যে এই মানুষগুলো আছে, তারপরে আপনি আমাদের বিশ্বাস করছেন না, তারাও তো ভোট দিবে। তারা ভোট দিবে না ভোটারই হলে। এখন সাধারণ পিপল কয়টা ভোট দিবে সেটা একটা প্রশ্ন, সেটা আসলে সময়ই বলে দেবে। যারা হাসনাত কায়েম আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ স্বাক্ষর করলো কয়েকটা দল, তারপরেও বেশ কিছু জায়গায় পরিবর্তন আনলো সরকার, এবং কি কারণে আনলো সেটার ব্যাখ্যা কিন্তু এখন আমরা আসলে সরকারের পক্ষ থেকে পাইনি, যদিও কালকে সরকারের একটা সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এই ব্যাখ্যাটা কি আসলে আসা উচিত ছিল না, যে যেই পরিবর্তনগুলো সরকার আনলো স্বাক্ষরের পরে পরিবর্তন আনাটাকে কি আপনি খুব পজিটিভলি দেখেন? না, প্রথমত আমি এইটাতে আসার আগে আমি একটু শামীম পাটোয়ারির সাথে একটু সাপ্লিমেন্ট করে আসতে চাই। মানে মনে পাও যেটা বলছে, একটা আলোচনা, একটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে একটা জিনিস, এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস, এটা একটা লিমিটেশন আছে, যেটা তুষার আলাপ করতেছিল, যে এটা বেসিক স্ট্রাকচারকে আমাদের এখানে যতগুলো রায় আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কনস্টিটিউশন দিয়ে যত মামলা হয়েছে তাতে আসলে এখন বেসিক স্ট্রাকচারের প্রিন্সিপালটা দাঁড়ায় আছে, এটাকে আপনি এখন নাকচ করতে পারবেন। ধরেন আমরা সবাই মিলে ঠিক করছি যে একটা আপার হাউস লাগবে। এই আপার হাউসটা হচ্ছে আসলে আপনার যে স্ট্রাকচার এখানকার কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের স্ট্রাকচারটাকে আসলে চেঞ্জ করে দেয়। এরকম একটা চেঞ্জের বিষয়টা আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন না। এরকম একটা চেঞ্জের কাজ আপনি করতে পারেন তখনই যদি আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার পান, মানে গণপরিষদের যে ক্ষমতা থাকে যে নতুন করতে পারে, বদলাইতে পারে, এরকম। এইবার যেটা বলা হচ্ছে যে সংস্কার পরিষদের একটা জায়গার কথা বলা হচ্ছে, দুইটা রোল প্লে করবে। আপনি টোটাল কনস্টিটিউশন চেঞ্জ করবেন না, মানে আপনি গণপরিষদের পুরো পাওয়ারটা আপনার লাগবে না, কিন্তু গণপরিষদের যে ধরনের অথরিটি নিয়ে আসে সেই রকমের অথরিটি নিয়ে এইবার যে ঐকমত্য তৈরি হয়েছে, যেটা এতটুকু আসলে আমরা চেঞ্জ করার ক্ষমতাটা তাদেরকে দিতে চাই। সো এইখানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট এবং এই রিফর্মের এই পার্থক্যটা আসলে গুলায় ফেললে খুব সমস্যা হবে। এইটা একটা। গণভোটের ব্যাপারটা আমাদের কাছে যেটা মনে হয়, আপনি যেটা তুললেন প্রশ্নটা, গণভোটে কি নিয়ে যাওয়া হবে, ধরেন ওইখানে ঐকমত্য কমিশনের মেয়াদ যেদিন শেষ হয় সেই সময় আমরা আসলে অনেকে রিকোয়েস্ট করে এটার মেয়াদ বাড়াইছিলাম, কারণ আমরা তখন দেখছিলাম যে সবচেয়ে ভাইটাল তর্কটা আসলে হয় নাই, যে এটা আসলে এক্সিকিউশনের ওয়ে অফ এক্সিকিউশন কী হবে, অ্যামেন্ডমেন্ট। তো অ্যামেন্ডমেন্ট হলে তো এটা হবে না, সাস্টেনেবল হবে না। অ্যামেন্ডমেন্ট হবে, পরের দিন আরেকজন একটা কোর্টে গিয়ে একটা মামলা ঠুকবে, শামীম পাটোয়ারি গিয়ে 5টা মামলা রেফারেন্স দিয়ে বলবে যে এটা তো আসলে চলে না। কোর্টের কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত কোর্ট যদি এই আইন অনুযায়ী চলে, তাহলে এটা বলা ছাড়া তার আসলে আর কোনো অল্টারনেটিভ নাই, যে এটা আসলে বিয়ন্ড দ্য কনস্টিটিউশন, বিয়ন্ড দ্য বেসিক স্ট্রাকচার, অতএব এটা হচ্ছে আলটিমেটস টু দ্য কনস্টিটিউশন। এটা থাকতে পারে না। আমরা এটা জানি, ত্রয়োদশ সংশোধনী চলে গেছে জানি, অন্যান্য সংশোধনীর আমরা ইতিহাসটা জানি। অতএব জানার পরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তাহলে আমরা কি করব, পলিটিক্যাল পার্টিগুলি কি করবে, পলিটিক্যাল পার্টিগুলি এত যে পরিশ্রম করছে, এত যে রক্তপাত, তাহলে এইটার যে আকাঙ্ক্ষা, এটা যদ্দূর আমরা সবাই মিলে মনে করছি যে এইটুকু আসলে শামীম পাটোয়ারি যেটা বলতেছিলেন যে অন্তত 40টা পয়েন্ট আছে, আমরা যদি এরা যদি ইডিওলজিক্যাল তর্ক না তুলতো, আমরা যেটা বলছিলাম প্রথম থেকে যে রাষ্ট্রের ফাংশনাল জায়গাটায় কেবলমাত্র আলাপটা রাখি, যেখানে আসলে সময়টা মনোযোগটা দিতে পারবো, তাইলে এই ফাংশনাল জায়গার আরও অনেকগুলো বিষয়ে আমরা সবাই, এমনকি আওয়ামী লীগের যারা ধরেন আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগেরই তো আজকে সবচেয়ে বেশি রিফর্ম লাগবে, আওয়ামী লীগেরই একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সবচেয়ে বেশি লাগবে, আওয়ামী লীগের একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সবচেয়ে বেশি লাগবে। অতএব আমরা যেটা চাইতাম যদি তখন ফাংশনাল জায়গায় আনএনিমাস আসলে একদম ডিসিশনে আসতে পারতাম বাংলাদেশে, দালালকে না, দোসরকে না, দোসরদেরই আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা সবচেয়ে বেশি দরকার ছিল। অতএব আমরা এটা করতে পারতাম, কিন্তু আমরা পারি নাই, দুর্ভাগ্যজনক। যেটা আমরা 1 মাস ধরে তর্ক করলাম, আমরা আলোচনার শেষ প্রান্তে ছিলাম, শেষ দিনে যখন আসলে এটা আলাপ হচ্ছে, তখন আমরা 3টে পয়েন্টে আমরা দেখছি যে এক ধরনের অস্পষ্টতা আছে।
নোট অফ ডিসেন্ট, আমি শেষ দিন বললাম যে নোট অফ ডিসেন্ট আপনি ক্লিয়ার করেন নাই। নোট অফ ডিসেন্ট বলতে তো একটা জিনিস আমরা বুঝি যে মেজরিটি একটা বিষয় একমত হয়েছে, আমি পুরো একমত না, কিন্তু আপনারা যদি এটা করেন আপনারা করতে পারেন, এই হচ্ছে নর্মালি নোট অফ ডিসেন্ট সম্পর্কে আমরা বুঝি। কিন্তু ওইখানে ধরেন অপোজিশন, ক্লিয়ার অপোজিশন ইডিওলজিক্যাল পয়েন্টে ধরেন সেকুলারিজম থাকবে কি থাকবে না, 5টা পার্টি হয়তো বলতেছে যে এখানে হাত দেওয়া যাবে না, এটা নোট অফ ডিসেন্ট না, এটা হচ্ছে তার অপোজিশন, ক্লিয়ারলি সে অপোজ করতেছে, এইটাকে আপনি নোট অফ ডিসেন্ট বলে দিচ্ছেন। আরেকটা হয়তো ধরেন সে এরকমই বলতেছে যে এটা হইলে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এটার সাথে একমত না। আরেকটা বলতেছে যে আমি ক্ষমতায় গেলে এটা হইতে দিব না, আপনারা যদি ক্ষমতায় গিয়ে পারেন করবেন, কিন্তু আমাদের যদি ভোট দেয় আমরা ভোটে এটা নিয়ে যাব, পিপল যদি আমাদের পক্ষে ভোট দেয় তাহলে আমরা কিন্তু এই অংশ করবো না। তার মানে 3 ধরনের জিনিসকে আপনি নোট অফ ডিসেন্ট বলে চালাই দিচ্ছেন, এবং তারপরে এই নোট অফ ডিসেন্ট আপনি কীভাবে রিজলভ করবেন সেইটার ফয়সালা না করে ডেফিনেশন, নোট অফ ডিসেন্টের ডেফিনেশন ক্লিয়ার করেন নেই, এবং কীভাবে ফয়সালা করবেন এটা করেন নেই। কয়েকজন এক্সপার্টের সাথে বসে আপনারা এটাকে বলে দিলেন যে এইটা হচ্ছে এইটা কেবলমাত্র এদের দেউলিয়াত্ম না, এরা যে আসলে জানে না কনস্টিটিউশনাল প্রসেস, এত পরিশ্রমের পরে দুর্ভাগ্যজনকভাবে তারা কনস্টিটিউশন কিভাবে আসলে রিফর্ম করতে হয় এবং কিভাবে এই সমস্ত পয়েন্টে রিজলভ করতে হয় এটা যে জানে না, এটা তারা শেষে শো করছে। একেবারে সারা রাত্রে মারামায়ন পড়ার পরে সীতাকার বাপ টাইপের প্রশ্ন। এখন আসলে সমাধানটা কোথায়? সমাধান হচ্ছে এখনো পর্যন্ত আমরা তো এখনো মনে করি সমাধান হচ্ছে আপনি ক্লিয়ার করা, মানুষের কাছে পার্টিগুলির কাছে আগে ক্লিয়ার করা, এটা সময় নেওয়া, যে ক্লিয়ার করলে আমরা তো দেখছি, আমরা ধরেন ওইখানে নেগোশিয়েট করার জন্য একটা গ্রুপ কাজ করতেছিলাম, আমি ইভেন জামাতের সাথে বসছি, যাদের সাথে ধরেন আমাদের কোনোদিন মুখ দেখা দেখে হয় না, এই পয়েন্টে রিজলভ করার জন্য এমনকি আমরা জামাতের সাথে পর্যন্ত বসছি, বিএনপির সাথে বসছি, সাইড লাইনে মিটিং করে আমরা যেটা দেখছিলাম, বিএনপি যদি কেবলমাত্র ধরেন আপার হাউস পিআর মেনে নিত তাহলে জামাত ইসলামী সহ সমস্ত অন্যান্য ফোর্সের সাথে, এদের সাথে আমরা কথা বলছি, সবার সাথে কথা বলছি, এটাকে আমরা রিজলভ করতে পারতাম। বিএনপি তো আপার হাউসের পিআর চায় আসন ভিত্তিক, মানে আসনের অনুপাতে না, ওইটা তো পিআর মানে ওইটা এখনো পর্যন্ত যেটা চালু আছে এইটাকে এখানকার মানুষ পিআর হিসেবে দেখে না, পিআর দেখে হচ্ছে ভোটের অনুপাতে, সেইটা চাচ্ছি। পুরো হাউসের আসলে আকাঙ্ক্ষা হচ্ছে আপার হাউস যদি হয় তাহলে পিআর হবে, না হয় আপার হাউস হবেই না, এই হচ্ছে পুরো হাউসের সেন্টিমেন্ট। বিএনপিটাতে ধরেন একমত না, বিএনপি এটাতে একমত যে না ঠিক আছে আপার হাউসের দরকারই নেই, কিন্তু অনেকের আবার আপার হাউস এবং পিআর এটা চাই, কারণ পাওয়ারটাকে আসলে ব্যালেন্স করাই চেক এন্ড ব্যালেন্সের একটা জায়গা থাকে, চেক এন্ড ব্যালেন্সের জন্যই এবারে রিফর্মের আলাপ। সো এইটা আমি এখনো মনে করি, এই কথাটা বলে শেষ করি, আমি মনে করি যে এখন এটা রিজলভ করা সম্ভব, তারা প্রকাশ্যে গোপনে যেভাবেই হোক আলাপ তো তারা করতেছে, আলাপ তারা করুক, কালকে হয়তো দেখা যাবে বাই দিস টাইম যদি আলাপে আরো কিছু অগ্রগতি হয়ে থাকে এটা রিফ্লেকশন কালকে আমরা পাবো, আর যদি এটাও কালকেও যদি আমরা দেখি যে আসলে এটা হয় নাই তাহলে স্বাভাবিকভাবে পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি যেটা বলছিলেন এটা একটা দায়িত্ব যে আসলে এর আগে এগুলির যতটা সম্ভব আসলে এক ধরনের সমাধান করা। এই সমাধানের জন্য সরকারের আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে করা উচিত বলে আপনি মনে করেন? আপনাদের সাথে কি কোনো আলাপ আলোচনা হয়েছে সরকার তুষার? সরকারের না, আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এই আদেশটা কমিশন দেওয়ার পরে মানে বাস্তবায়ন পদ্ধতি যে সুপারিশ তারা করেছে এটা করার পরে আমরা অপেক্ষা করছি যে সরকার আসলে কি সিদ্ধান্ত নেয়। আমরা বলেছি যে আপনার 2টা যে সুপারিশ তারা করেছে এর মধ্যে প্রথম সুপারিশটার মধ্যে এক ধরনের ইমপ্লিমেন্টেশন মেথডটার একটা মানে বাধ্যবাধকতা তারা ওখানে নিশ্চিত করার চেষ্টা করেছে। আমরা এটাকে বলেছি যদি আপনারা এভাবে যান তাহলে ডেফিনেটলি আমরা মনে করবো যে আমরা যে আমাদের যে দাবি আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি এটা অর্জিত হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা স্বাক্ষরের ব্যাপারে পজিটিভ থাকবো। আমি একটু আগের আলোচনার একটু ওইখান থেকে যেতে চাই যে রেফারেন্ডামের প্রশ্নে আমি দেখলাম যে এখানে একটা বিভ্রান্তি হয়তো কাজ করছে। রেফারেন্ডাম 2 ধরনের হতে পারে। এখন যেমন বলা হচ্ছে যে সংবিধানে তো রেফারেন্ডাম নাই, এই আলোচনাটা কিন্তু কমিশনে আসছে যে সংবিধানে রেফারেন্ডাম নাই আপনি কীভাবে করবেন। এখন আমরা বললে তো হয় না, ধরেন সালাউদ্দিন সাহেব কী বলেছে ওটার রেফারেন্স দিই, কারণ উনি তো মানে ওনার কথাই তো চূড়ান্ত হিসেবে দেখা গেছে অনেক ক্ষেত্রে। উনি বলেছেন যে সংবিধানে কিছু স্পেসিফিক বিষয় আছে সংবিধান সংশোধন সংক্রান্ত, এই জিনিসগুলো যদি আপনি মানে করতে চান তাহলে আপনার গণভোটে যেতে হবে, যেটা শেখ হাসিনা বাতিল করেছিলেন। এটা হলো সাংবিধানিক গণভোট, সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোট। কিন্তু জাতীয় ইস্যুতে যদি এমন কোনো পরিস্থিতি আপনার দেশে আসে যেখানে আপনার জাতীয় ইস্যুতে গণভোট করতে হবে, জনগণের মতামত নিতে হবে, শুধু সরকার, শুধু রাজনৈতিক দল, শুধু প্রশাসন মিলে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনার সংবিধানে তো আপনি ভবিষ্যতে সব কথা লিখে রাখতে পারেন না, কিন্তু এমন একটা সিচুয়েশন আপনার দেশে আসছে,
তখন আপনি কি করবেন? তখন আপনাকে ইউ হ্যাভ টু, মানে আপনার সংবিধানে কোনো মানে বিধিনিষেধ দেওয়া নাই যে এইসব ক্ষেত্রে তুমি যেতে পারবা না, আছে? এখন এই যে শামীম ভাই বলছেন যে সমস্ত দেশে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র আছে সেখানে তো ডিরেক্ট ডেমোক্রেসি কিভাবে হয়, এটা কিন্তু মানে ভালো তর্ক না। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কয়টা দেশের উদাহরণ লাগবে যেখানে বিভিন্ন প্রশ্নে গণভোট হয়েছে? এবং সংসদের পরে যে গণভোটের কথা উনি বলছেন এটাও ঠিক কথা না। সংসদে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বড় সড় ধরনের পালা বদলের ক্ষেত্রে গণভোট এবং পরে সংসদ নির্বাচন, এরকম উদাহরণ আমি আপনাকে অসংখ্য দিতে পারবো। দিলে আপনার এই শোটা 3 ঘন্টা করতে হবে। অসংখ্য উদাহরণ আছে, মানে একেবারে প্রতিষ্ঠিত সব দেশ, ফ্রান্স, ইতালি, তুরস্ক, মিশর, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশেও তো এই যে গণভোট এবং পরে সংসদ নির্বাচন জিয়াউর রহমান করেছেন না। যখন এই উদাহরণটা টানি তখন মনে হয় যেন আমরা মার্শাল লর পক্ষে কথা বলছি। মার্শাল লর পক্ষে কথা বলা হচ্ছে না, এসেন্সটা ধরার কথা বলা হচ্ছে যে আপনার দেশে এরকম পরিস্থিতি আসছে যখন আপনি কনস্টিটিউশন ফুললি ফলো করতে পারছেন না। যেমন এখন কি আপনি ফুললি কনস্টিটিউশন ফলো করতে পারেন? সংবিধান একরকম আছে এবং সংবিধানের অধীনে সরকার গঠন হয়েছে, কিন্তু অলরেডি 50+ ধারা ভায়োলেট করে এই সরকার চলতেছে। এগুলো এখন কমন সেন্স হয়ে গেছে, কমন নলেজ হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশে একটা উদাহরণ দিয়ে আরেকটা, 15 আগস্টের পরে যে মার্শাল ল জারি করা হয়েছিল, যে মার্শাল প্রোক্লামেশন, আমি আবারও বলতেছি এখানে কিন্তু মিলিটারি ওইটাকে সেলিব্রেট করা হচ্ছে না, আমি প্রসেসটার কথা বলতেছি। ওইটাও একটা প্রোক্লেমেশন এবং এটা কিছু করার নাই। আপনি যখন এই ধরনের পাওয়ার টেক ওভার করেছেন তখন আপনাকে পুরোপুরি আপনি কনস্টিটিউশনের মধ্যে চলতে পারবেন না, তখন আপনাকে একটা প্রোক্লেম করতে হয় নিজেকে, এটাই প্রোক্লেমেশন। তো তারা তখন তো সংবিধান সাসপেন্ড বলি, হ্যাঁ বলতেছি, ওই প্রশ্নটা তোলার জন্য বলতেছি। তখন তারা মিলিটারি প্রোক্লেমেশন করেছে আর আজকে গণঅভ্যুত্থানের সরকার একটা গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন করবে, এটাই ছিল আমাদের দাবি। যেটা আপনি অনেক কিছু এই সেই করে পরে সংসদ ভবনে গিয়ে করলেন, কিন্তু সেটার একটা অর্থহীন জিনিস বানাই শেষ পর্যন্ত করলেন। তবু তো ঘোষণাপত্র, প্রথমে তো সবাই ভাবতেছিল এটা কোথাকার একটা কি দাবি, শেষ পর্যন্ত ঘোষণাপত্র হয়েছে কিনা হয়েছে। আচ্ছা, সেই ঘোষণাপত্রের লিগেল কোনো এই মুহূর্তে ইমপ্লিকেশন নাই, সেটা হচ্ছে আমাদের সমালোচনা। কিন্তু ওই সময় 15 আগস্টের পরে যে প্রোক্লেমেশনটা দেওয়া হয়েছিল তখন একেবারে পরিষ্কার লেখা হয়েছে তথাপি সংবিধান বহাল থাকবে। অর্ডার জারি করলে, প্রোক্লেমেশন জারি করলে সংবিধান বাতিল করতে হয়, এটা সবসময় ঠিক না। কিন্তু সংবিধান হয়তো প্রাধান্য পাবে না। বলা হয়েছে যে সকল সংবিধানের কোনো কোনো ধারা যদি আলাদা করে উল্লেখ না করা হয় তাহলে সেগুলো বহাল থাকবে, কিন্তু আপনি এই প্রোক্লেমেশনের কোষ্ঠী পাথরে তাকে বিচার করবেন। এখন যদি আমরা একটা গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন দিতাম, সাথে সাথে সংবিধান বহাল থাকতো, সংবিধানের যে সকল ধারা এই প্রোক্লেমেশনের সাথে সাংঘর্ষিক হবে, যেমন ধরেন আপনি মৌলিক অধিকার রক্ষা করতে চান, আপনার কনস্টিটিউশনে কোনো কোনো ধারা আছে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে, তাহলে ওই ধারাটা প্রাধান্য পাবে না, ওই ধারাটা অটোমেটিক্যালি মানে স্থগিত হবে, কিন্তু প্রোক্লেমেশন প্রিভেইল করবে, কিন্তু সংবিধান কিন্তু রয়ে গেল। ঠিক আছে, এই কথাটা আমরা বলেছিলাম। এই যে এখন যে অর্ডারের কথা আসছে একই জিনিস তো, আপনি তো জুলাই আদেশ বলতেছেন, এটাকে জুলাই সনদ আদেশ, ব্র্যাকেটে তো সংবিধান সংস্কার বলছেন। এবং এই যে গণভোট নাই, কিন্তু গণভোটটাকে ধরার জন্যই তো এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হচ্ছে, যে জুলাই সনদের মধ্যে দিয়ে আপনি মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে দিয়ে আপনি গণভোট করবেন। এবং এই গণভোট কিন্তু কনস্টিটিউশনাল গণভোট না, এটা কনস্টিটিউয়েন্ট গণভোট। দেখেন, আমাদের এই প্রসেসটাকে সাউন্ড করার জন্যই 2বার কনস্টিটিউয়েন্ট পাওয়ারের দ্বারস্থ হওয়া হচ্ছে। একটা হচ্ছে গণভোট নিজে, আরেকটা হলো আপনি আদেশের মধ্যে বলা থাকবে যে আগামী পার্লামেন্টকে কিছু সময়ের জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, তা ডাবল দিচ্ছেন আপনি। ঠিক আছে, এই কারণে পরবর্তীতে এইটা যেহেতু পিপলের অভিপ্রায়টা আপনি ডাবল চেক করছেন, পরবর্তীতে এটা পার্লামেন্ট যদি এটা অনুযায়ী কাজ না করে তাহলে পার্লামেন্ট আসলে নিজের বৈধতাকে প্রশ্নের মুখে ফেলবে, কারণ এটা তো পিপলের উইল এবং সকল রাজনৈতিক দল সেটাতে সাইন করেছে। ঠিক আছে, এই প্রসেসটা, এই ডেলিকেট প্রসেসটা যাওয়ার জন্যই, অতীতের অভিজ্ঞতাগুলো থাকার কারণেই, যে আন্দোলন করে আপনি একটা জিনিস অর্জন করেন সেটার জন্য আবার 30 বছর পরে গিয়ে আবার আন্দোলন করতে হয়, আবার রক্ত দিতে হয়, এখানে তো বাংলাদেশ বারবার যাবে না। ঠিক এইখানে শামীম ভাই একটা প্রশ্ন তুলেছিলেন যে সব দলকে না নিয়ে এরকম একটা ঐক্যমত। যেমন আমি তো এই মুহূর্তে মনে করি যে জাতীয় পার্টি বাংলাদেশ একটা অপ্রাসঙ্গিক দল। জাতীয় পার্টিকে কেন নেওয়া হবে আলোচনায়? জাতীয় পার্টি আলোচনায় যুক্ত হলে এই আলোচনাটাই একটা মানে কলঙ্কিত হইতো। ফলে ডেফিনেটলি জাতীয় পার্টিকে এখানে নেওয়ার কোনো সুযোগ নাই। জাতীয় পার্টি যে এখন বলে যে বিএনপি, একবার বিএনপিকে বলতে চায় যে আপনারা গণতন্ত্রের স্বার্থে আমাদের পক্ষে দাঁড়ান, আরেকবার বাংলাদেশে গণতন্ত্রের জন্য বিরাট উদ্বেগ দেখায়। গত মানে এই যে 14 থেকে 24 সাল পর্যন্ত 3টা নির্বাচন হয়েছে, তখন গণতন্ত্রের প্রতি উদ্বেগ কোথায় ছিল? তখন যে বিএনপিকে ছাড়া নির্বাচন করে ফেললো আওয়ামী লীগ, সেটার সময় জাতীয় পার্টির কি ভূমিকা ছিল? এগুলোর ব্যাপারে পরিষ্কার থিসিস হাজির না করে আপনি চালাকি করবেন, এটা হবে না। শামীম ভাই সুন্দর সুন্দর কথা বলবেন এবং আমরা সেটা মেনে নেবো, এটা হবে না। শামীম ভাই ভদ্রলোক, আমরা ওনাকে সম্মান করি, কিন্তু জাতীয় পার্টি তো এই মুহূর্তে বাংলাদেশের, আপনি এই ঘরে যারা আছে তাদের জন্য ডেমোক্রেসি, যারা এই ফ্রেমওয়ার্কের বাইরে তারা আউট। জাতীয় পার্টি আউট, বাংলাদেশে আর জাতীয় পার্টিকে এখানে প্রাসঙ্গিক করার কোনো সুযোগ নাই। যারা এখানে বলেছে যে আমরা ভারত থেকে কথা বলে এসেছি, কার সাথে কথা বলেছি কি বলেছি এটা বলা যাবে না, ভারত কর্তৃক আমরা নির্দেশিত। যারা 14 সালে এখানে সুজাতা সিং এসে যাদেরকে নির্বাচনে অংশ নেওয়া হয়েছে, যারা একই সাথে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী ইয়ের মধ্যে আপনি বিরোধী দলে হওয়ার নাটক করছে, আবার তারা সরকারের উপদেষ্টা হয়েছে, যাদেরকে অসুস্থ মানে গলফ ক্লাবে পাঠিয়ে দিয়েছে, কোনো রেজিস্ট্যান্স করছেন আপনি? বাংলাদেশে জাতীয় গণতন্ত্র পুনরুদ্ধারে বা গণতন্ত্রে জাতীয় পার্টির ভূমিকা কি? তারা প্রতিত হয়ে যাচ্ছে। 90 একটা লাস্ট লাইন বলি, 90-এর ভুল ছিল এটা, যে জাতীয় পার্টিকে তখনই মানে ওই খেলা তখনই শেষ করে দেওয়া দরকার ছিল। জাতীয় পার্টি যে আবার 90-এর পরের ফ্রেমওয়ার্কে ঢুকতে পারলো, এটাই তো রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় সমালোচনা আমরা তো এখানেই করি। জাতীয় পার্টির আসার কোনো সুযোগ ছিল না, কিন্তু জাতীয় পার্টি এখন আছে এবং এটা এখন আমাদের একটা বিস্ফোরণ। আমি
একটু নির্বাচন প্রসঙ্গে আসি। মনিয়াপা, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে নির্বাচন নিয়ে আজকে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের জন্য আসন ছাড়বে বিএনপি, এটা জনাব তারেক রহমান বলেছেন। দীর্ঘদিন ধরে তো বিএনপি একটা জোট আসলে মেনটেন করছে আপনাদের, এবং নতুন করে কোনো দলকে জোটে আসার সম্ভাবনা রয়েছে? আমি যদি স্পেসিফিক করে ধরি, এনসিপির কি আপনাদের জোটে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা এরকম কোনো আলোচনা চলছে কিনা? দেখেন, রাজনীতির শেষ বলতে কোনো শব্দ নাই, সবার সাথে সবার জোট হতে পারে। আপনার জামাতের সাথে যে বিএনপির এরকম হঠাৎ করে যে এই সম্পর্কটা হবে, এটা কি কেউ ভেবেছিল? এবং 5ই আগস্টের পরের দিনও তো ভাবেনি। তো এটা সম্পর্কটা আসলে সবার একটা স্বার্থ নিয়েই সম্পর্ক হয়, আবার স্বার্থ নিয়েই সম্পর্কটা ভেঙে যায়। তো নতুন নতুন জোটের সাথে কথা হচ্ছে বিএনপি একটা স্মার্ট আসন রেখে দিয়েছে, যাদের সাথে সম্পর্ক হবে তাদের জন্য রাখা হবে। সেই হিসেবে যদি এনসিপি যদি মনে করে যে সে বিএনপির সাথে যাবে, যদি বিএনপির সাথে তার নেগোসিয়েশনে যদি মানে ভাগাভাগিতে মিলে, তাহলে তারা হতেই পারে। এটা আমি আপনাকে একদম না হওয়া পর্যন্ত বলতে পারছি না। আর আরেকটা বিষয়, সেটা হলো জামায়াত আজকে বিএনপিকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। বিএনপিকে আসলে এটাতে সাড়া দেবে কিনা? দেখেন, জামায়াত হচ্ছে সবচেয়ে একটা ক্রিটিক্যাল একটা দল, ভীষণ ডেঞ্জারাস একটা দল। কখন কি বলে আর কখন কি করে এটাই বোঝা যায় না। ওনারা কি কারণে কখন কোনটা বলে, যেমন ধরেন এনসিপির সাথে তাদের সম্পর্ক ভেরি গুড ছিল, এবং আমাদের ধারণা এরকম যে এনসিপি যে সিগনেচারটা করে নেয় অনেকটা জামাতের সাথে কথাবার্তা বলে, জামাত যে হঠাৎ করে নিজেরা সিগনেচার করে বসবে, এটা কিন্তু তারা হয়তো বুঝতে পারে না। বুঝতে পারলে তাহলে পরের দিনে এনসিপির নেতৃবৃন্দ বলতো না যে তারা প্রতারণা করেছে, প্রতারণার শিকার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো জামাত কখন কি বলে এটা বোঝা একটা ব্যাপার। এবং তারা দেখেন, তারা বলে তারা এই না হলে নির্বাচন করবে না, কিন্তু আরো অনেক দিন আগেই তারা কিন্তু তাদের প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে। তারা বাড়ি বাড়ি ভোট চাচ্ছে। তারা বিভিন্নভাবে মানুষের একটা সত্য সম্পর্কিত কথা বললে সেটাকে বদনাম বলা যায় না, কিন্তু অনেক অসত্য কথা বলে বলে তারা তাদের পক্ষে নেওয়ার জন্য অন্যায়ভাবে চেষ্টা করছে। এটাও তো আমরা জানি, কারণ ফিল্ডটা তো তাদের একার না, ফিল্ড তো আমাদেরও। আমরা যখন যাই তখন তো আমরা শুনি যে তারা কি কি বলে বা কি কি বলতে পারে। সো এইটা তারা বলেছে, তারা বলার জন্যই বলেছে আমার মনে হয়, বসার জন্য বলে নাই। এটা নিয়ে তারা অন্য আরেকটা খেলা খেলবে বা হিসাব করবে, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন কয়েকদিন আগে, যে আমাদের শত্রুরা আপনার অনেক ক্ষেত্রেই আপনার নেপথ্যে আছে, হাইডে আছে, আমরা বুঝতে পারছি না, অদৃশ্য শত্রু। কিন্তু এর মধ্যে কিন্তু এখন বলা হচ্ছে যে দৃশ্যমান আমরা শত্রু অনেকটাই দেখেছি। এই 2-3 দিনে আরো বেশি আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম যে আমরা যাদেরকে বিশ্বাস করেছিলাম তারাও যে সম্পূর্ণরূপে বিশ্বাসের সব জায়গায় মর্যাদা দিচ্ছে তা কিন্তু না। তাহলে আপনার একটা কাগজে সিগনেচার হলে আরেকটা কাগজের কথা উঠতো না, সেখানে সেটা নিয়েই কথা বলতো। এটা রাষ্ট্রের প্রয়োজনে সবাই কিন্তু আমরা এই জায়গায় ছাড় দিতে সব দলই রাষ্ট্রের প্রয়োজনেই দল। সেইখানে দল একরকম কথা আজকে বলবে, কালকে আরেক রকম কাজ করবে, যা বলবে তা করবে না, আর যা করবে তা বলবে না। এটা তো হতে পারে না। আমি একটু শামীম ভাই, আপনি একটু যদি সরওয়ার তুষারের যে বক্তব্য দিলেন জাতীয় পার্টি সম্পর্কে, সেই মন্তব্যটাও শুনবো। আর একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো এরই মধ্যে আওয়ামী লীগের একটা বক্তব্য আমরা দেখেছি যে নির্বাচন বয়কটের কথা বলেছেন। জাতীয় পার্টির আগামী নির্বাচন আসা না আসা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। যদি আপনার দল নির্বাচনে না আসতে পারে, আপনারা কি নির্বাচন বয়কট করবেন না নির্বাচন প্রতিহত করবেন? এটা ইয়েট টু সি। সামনে নির্বাচনের পরিবেশ কতটা সুষ্ঠু হয়, দেশ জাতি কতটা ভোটের দিকে যায় তার উপর নির্ভর করবে। ফ্লোর বাইরে অনেক কিছুই করা যায় না। 91 সালের ভোটে জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল চরম প্রতিকূলতার মধ্যে, এবং 70টি আসনে সেকেন্ড হাইস্ট ভোট পেয়েছিল চরম প্রতিকূলতার মধ্যে। এরশাদ স্যার জেলে ছিল, সকল মন্ত্রীরা জেলে ছিল। 96 সালে 18% ভোট পেয়েছিল। এনসিপি স্বপ্নে তো বাদ দেন, দুঃস্বপ্নেও রেজাল্ট করতে পারবে না। জামাত বিএনপি সকল হেল্প নিয়েও পারবে না সামনের ভোটে। আমি লিখে রাখলাম, আপনি ভোটের রেজাল্টের পরে বলবেন। এবং জাতীয় পার্টি 40 বছরের পুরনো দল, এবং স্বামী স্ত্রীর দল না, দুটো রুমের দল না, বা ভোটের সময় গজিয়ে ওঠা দল না। সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, 9টা ভোট করেছে, 9টা। 14-18 ভোট প্রশ্নবিদ্ধ, কোনো সন্দেহ নেই। 14 ভোটে অ্যাগেনস্টে আমার সুবিশাল ভূমিকা ছিল, জিএম কাদেরের সুবিশাল ভূমিকা ছিল 14 সালের ভোটের বিরুদ্ধে।
14-18 ভোটে এনসিপির কোন নেতা আন্দোলন করেছে? 24-এর ভোটের পরে এনসিপির কোন নেতা আন্দোলন করেছে? কোটা আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনের যখন শুরু হলো 36 দিন তারা খুব সাহসী ভূমিকা পালন করেছে, এটা যেহেতু তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি। 36 দিনের আন্দোলন করে দেশের মালিকানা কেউ পায় না। 36 দিনের আন্দোলন আপনাকে এই অধিকার দিবে না যে অমুক দল রাজনীতি করতে পারবে না, অমুক লোক দেশে থাকতে পারবে না। এটা এক্স্যাক্টলি আওয়ামী লীগের সর্বোচ্চ স্বৈরাচারী আচরণের রেপ্লিকা। এবং আওয়ামী লীগ যেমন 16 বছরে গিয়ে এই পর্যায়ে আসছে, যারা এরকম মেন্টালিটি আছে তাদের 16 মাস ক্ষমতা থাকলেই আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে যাবে। মানে এটা আমার সাইকোলজিক্যাল তত্ত্ব, অল্প রাজনীতির অভিজ্ঞতায়। এনসিপি ছাত্রলীগে ছিল, ছাত্রলীগের পদধারী ছিল, স্বৈরাচার তারা ইন দ্যাট সেন্স। আমরা যদি দোষরই, তারা স্বৈরাচার। এবং তারা বঙ্গবন্ধুকে নিয়ে কি সুবিশাল বক্তব্য দিত, রিটেন বক্তব্য দিয়েছে পত্রিকায়, আবেগী বক্তব্য দিয়েছে। তাহলে কোনটা সঠিক, ওইটা না এটা? তাহলে ওটা একটা প্রতারণা ছিল, অথবা এটা একটা প্রতারণা, অথবা ওটা একটা ছদ্মবেশ ছিল, অথবা এটা একটা ছদ্মবেশ ছিল। এখন কোনটা সঠিক আমি জানি না, তবে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা সাহসী, অবশ্যই সাহসী। কায়ুম ভাই একটা অসাধারণ কথা বলেছেন, যেটা খুব সাবস্টেন্টিভ রাজনীতিক বাস্তবতা। বর্তমানে সামনের সরকারে তো আওয়ামী লীগ থাকবে না, এটা এনসিপির দাবি বা সবার দাবি। জাতীয় পার্টি থাকবে কিনা ডাউটফুল। ওই সংসদকে আপনারা বিশ্বাস করছেন না কেন? আমরা ধরে নিই এটা তো বিপ্লবের অংশগ্রহণকারী দলেরই সরকার হবে, বিরোধী দল হবে, সেটাকেও বিশ্বাস করতে পারছেন না। কিন্তু ওই সরকারটাকে সীমাবদ্ধ করা প্রয়োজন কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ সেখানে মাঠের হোক, অথবা সংসদের হোক, অথবা বাইরের হোক, একটা গুরুত্বপূর্ণ বিরোধী দল হবে, সরকারি অপারেশন তার উপর যাবে। ওই সরকারটা আবার ভোট নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে। সেই সরকারকে সীমাবদ্ধ করার জন্য এই তত্ত্ব, এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, স্বাধীন বিচার বিভাগ, স্পিকার 2 জন হবে, কমিটিগুলো বিরোধী দল, এগুলো সবই কিন্তু সরকারকে স্বৈরাচার হওয়ার পথে বাধা। তো এগুলোতে তো আওয়ামী লীগ 2-1টা বাদে, বা জাতীয় পার্টি 2-1টা বাদে হোল হার্টেডলি সমর্থন করত। সেই সমর্থনের সুযোগটা স্থূল বুদ্ধির কারণে হারিয়ে ফেলেছে এই গভর্নমেন্ট বা অন্য অনেকেই। তো সেক্ষেত্রে তো আসলে রাজনীতি তো খুব কঠিন বাস্তবতা। এখন আবার দেখছি বঙ্গবন্ধু নিয়ে এনসিপি কথা বললো, বঙ্গবন্ধুর 71 সালের রোল খুব ইম্পর্টেন্ট। মানে ওই যে 16-17 সালের বক্তব্য রেপ্লিকা একটু হচ্ছে। খুব অবাক হব না ভোটের জন্য সবাই বঙ্গবন্ধুর কবরে গিয়ে জিয়ারত করতে, মানে অন্য সব দল। এটা হতে পারে, নজির আছে। মঈনুদ্দিন বাদল দিকপাল রাজনীতিবিদ, বিএনপির এগেনস্টে ছিল, জামাতের এগেনস্টে ছিল, বীর মুক্তিযোদ্ধা। 73 সালে উনি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর সাহেবের বাসা ঘেরাও করলেন, ওখানে গুলি খেলেন, মারাও যেতে পারতেন। সেই তিনি আবার 14 সালে আওয়ামী লীগের এমপি হয়ে গেলেন, দুর্দান্ত পার্লামেন্টারিয়ান ছিলেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। সামনের দিনে আমরা অনেক কিছুই দেখতে পারবো, এবং সেই দিনগুলোতে বাংলাদেশ ডিস্টেবলাইজড হওয়ার দিকেই যাচ্ছে। বাংলাদেশের স্ট্যাবিলিটি আসছে না। এই সবাই মিলে যদি একসাথে থাকতো, আমাদেরকে বাদ দেন, বাদ দিয়েও দেশটা ভালো চালান, শান্ত করেন, শান্ত তো করতে পারছেন না। এই যে ডিফ্যাসিফিকেশন করলেন, হ্যাঁ, ডিএসকেলেশন না করে টেনশনটা বাড়াচ্ছেন কন্টিনিউয়াস, এটা তো একটা আউটবাস্ট হবে একসময় সব দিক থেকে। এবং একটা দুর্বল রাষ্ট্র, দুর্বল সরকার তখন কি করবে? আবার এনসিপিকে রিকোয়েস্ট করবে তোমরা এটা দমন করো, আবার জামাতকে বলবে তোমরা এটা দমন করবো, আমার পুলিশ, আমার সরকার পারছে না। যেটা অলরেডি পরিস্থিতি কি আসলে তৈরি হওয়ার কোনো শঙ্কা শেষ করে দিচ্ছি, ঠিক ওই পরিস্থিতিটাই কিন্তু সিভিল ওয়ার বলে। সেরকমের পরিস্থিতি আপনি দেখছেন? মানে তুষার, এই জবাবটা আমি নেব তার কাছে। এর আগে হাসরত কারিম ভাই, আপনার কাছে জানতে চাই যে আরপিও নিয়েও বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হলো যে এই জোটের হয়ে ওই প্রতীকটা ব্যবহার করতে পারবে কি পারবে না। আসলে এইটা কি খুব গুরুত্বপূর্ণ? এটাকে আপার হাউসের পিআরের যে হিসাব, ওই হিসাবটার জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপার হাউসে আমার শরিক যারা আছে তারাও আমার দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে? দেখুন, এটা দুইটা ব্যাপার আছে আর কি। একটা হচ্ছে যে আমি এই নির্বাচন কমিশনকে প্রথমত আসলে একদমই হাসিনার নির্বাচন কমিশন মনে করি। দুইটা জায়গায় কোনো ধরনের রিফর্মকে আসলে অ্যালাউ করা হয় না। এর একটা হচ্ছে একদম রেজিস্ট্যান্সে পড়ছিল হচ্ছে আসলে যখন আপনি মানে আর কি প্রশাসনিক সংস্কার যখন হলো, সেই সংস্কার হবে এটা জানার পরেই সেক্রেটারিয়েটে মুভমেন্ট শুরু হলো। আরেকটু হচ্ছে ইলেকশন কমিশন রিফর্মের জন্য একটা কমিশন করা হলো, তারা যা কিছু সাজেশন দিল তার সবগুলোর ব্যাপারে, প্রায় অনেকগুলোর ব্যাপারেই নির্বাচন কমিশন প্রথম থেকে বসে থাকলো যে কি কি রিফর্ম হবে আমরা দেখি, তার আগে কাজ করছি না। আসার পরে তারা আসলে একটা একটা করে বললো এটা করা যাবে না, এগুলি হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করে ফেলবে। অ্যাপারেন্টলি এটা মনে হয় যে একটা ডেমোক্রেটিক অ্যাটিচিউড, কিন্তু আপনি দেখবেন যে আসলে এটা মোটের ডেমোক্রেটিক অ্যাটিচিউড না। ধরেন এদের প্রতীক নিয়ে যে খেলাটা হইল,
এই নির্বাচন কমিশন তো ধরেন দুইটা জিনিস প্রুভ করেছে, মানে দুই জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এর একটা হচ্ছে যদি শাপলা এরা যে আর্গুমেন্ট করলো সে আর্গুমেন্টটাকে তাদের তো কোথাও না কোথাও আসলে নাকচ করতে হবে আর্গুমেন্ট দিয়ে, সেইটা না করে আপনি নতি স্বীকার করলেন প্রকারান্তরে, তাতে আপনি প্রুভ করলেন যে আপনি নতি স্বীকার করেন এবং আপনি আসলে যৌক্তিকভাবে কোনো জিনিসের সমাধান করতে পারেন না। আবার আপনি কোনো রিফর্মকে আপনি অ্যাকসেপ্ট করতেছেন না, আপনি বলতেছেন যে আপনার স্বাধীনতা খর্ব হয়ে যাচ্ছে। তার মানে একটা বড় রকমের স্ববিরোধিতা নিয়ে নির্বাচন কমিশন ফাংশন করতেছে। এইটা হচ্ছে ধরেন একটা বাজে ব্যাপার, যেটার আসলে আমি জানি না কালকে যে আরপিও সংশোধন আগের দিন তড়িঘড়ি করে বললেন যে আসলে কেউ আসলে জোটে থাকলেও নিজ প্রতীকের বাইরে আপনি নির্বাচন করতে পারবেন না, নিয়ে করতে হবে। বিএনপি আবার এটার বিরোধিতা করলো, বিএনপি বিরোধিতা করলো এবং আগামীকালকে আমরা শুনতেছি যে এরকম হবে যে আসলে তো একটা জিনিসের আমি বিরুদ্ধে যে নির্বাচন কমিশনের এরকম হেলদোল আসলে ঠিক না, কিন্তু আমি নিজে মনে করি যে হ্যাঁ, কিন্তু নির্বাচন কমিশন সচিব আজকে বলেছেন যে এটা আসলে সরকারের সিদ্ধান্ত, দলের মার্কা নিয়ে আরেক দলের মার্কা নিয়ে নির্বাচন করার এটা হচ্ছে আসলে তাহলে দল বিলুপ্ত করে দেওয়া ভালো। দলের আপনি রেজিস্ট্রেশন নিচ্ছেন, নিয়ে আরেক দলের মার্কাতে নির্বাচন করতেছেন, তখন আপনি ওইখানে জয়েন করেন। এটা তো আত্মসম্মানের প্রশ্ন, রাজনীতির প্রশ্ন। তো এটা না থাকলে কিন্তু এইটা আবার নির্বাচন কমিশনের রেস্ট্রিক্টেড করে দেওয়ার কিছু নাই। যদি এটা ওপেন থাকা উচিত এবং এটা মর্যাদার প্রশ্ন, আসলে রাজনৈতিক দলগুলির রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই মর্যাদা বোধ থাকা উচিত যে আমি একটা দল করি মানে তাহলে আমি এটা করি। আর না হয় এটা সম্মিলিতভাবে যদি নির্বাচনী জোট হয়, সেখানে একটা হইতে পারে যে সমস্ত নির্বাচনী জোট মিলে অমুক মার্কাটাকে আমরা পছন্দ করছি, সেইখানে আসলে নির্বাচন কমিশনের কোনো বাগড়া দেওয়ার অধিকার থাকা উচিত না। তো এখানে যেটা হচ্ছে দেখবেন যে নির্বাচনী জোট হবে না, হবে হচ্ছে সিটের সমঝোতা। আসন সমঝোতার নির্বাচনী জোট তো এক জিনিস না, এবং আসন সমঝোতা হবে এবং সেইখানে মার্কা ব্যবহৃত হবে। এটা পুরোটাই হচ্ছে একেবারেই ধরেন এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এটা খুবই নিম্ন রুচির পরিচয় এবং রাজনীতি ওই সমস্ত দলের জন্য আসলে আত্মঘাতীও। কিন্তু এগুলি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। তার মানে আপনি সংস্কারের পরে রাজনীতির সংস্কারের কথা আমরা বলতাম, হাসিনার আমলে এটা আমরা বলতে পারি নাই। হাসিনার আমলে বলতাম যদি আমরা রাজনীতি সংস্কার করতে হবে তাহলে মনে হইতো যে আমি হাসিনার দালালি করে বিএনপির সমালোচনা করতেছি, জাতীয় পার্টির সমালোচনা, আরেকটা দলের সমালোচনা করতেছি, আমরা চাপা করেছিলাম। কিন্তু এইটা খুব তীব্রভাবে এখন মনে করি যে আসলে রাজনীতি এবং রাজনৈতিক দলের আসলে পরিচালনার সংস্কার সবার আগে দরকার। আমি একটু স্যার তুষার, শামীম ভাই যেটা বলছিলেন যে একটা অনৈক্য, একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে দেশ, আপনার মধ্যে কি মনে হয় যে একটা সিভিল ওয়ারের দিকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা হবে? দেখেন, প্রথম কথা হচ্ছে শামীম ভাইয়ের এরশাদ হচ্ছে শামীম ভাইয়ের স্যার, আর আমাদের কাছে উনি হচ্ছেন একজন ডিপোজড ডিক্টেটর, পতিত স্বৈরাচার, সামরিক স্বৈরাচার। ফলে এটা ডেফিনেটলি দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আমাদের মানে আপনি বলতে পারেন যে এক ধরনের উদারতারও একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে উনি এখানে বসে সিভিল ওয়ারের, এবং ওনারা কিন্তু আগেও বলেছেন এই কথাটা, আজকে প্রথম বললেন না, ওনাদের দলের পক্ষ থেকে ওনারা হচ্ছেন এখানে ফলেন যে রেজিম সেটার অংশ। তারা আজকে এখনো গণঅভ্যুত্থানের পরে এই আস্ফালন করতে পারেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, আর আমরা সেটা বসে বসে শুনি। এটা হচ্ছে আমাদের উদারতার সীমাবদ্ধতা, ঠিক আছে? এখন ওনারা বা ইয়েরা কার সাথে করবেন এই সিভিল ওয়ারটা? ওনারা তো নিজেদের সাংগঠনিক শক্তি জন্য এটা করতে পারবেন না। ওনারা আওয়ামী লীগকে প্ল্যাটফর্ম দিবেন, যেটা ওনাদের দলের একজন মহাসচিব নাকি মহাসচিব না একজন বড় নেতা বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে ভালো ভালো যারা তাদেরকে আমরা নমিনেশন দেবো, ঠিক আছে? আদারওয়াইজ জাতীয় পার্টি তো এখন রংপুরেই জিততে পারবে না, মানে বৃহত্তর রংপুর অঞ্চলেই তো তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নাই, তারা তো আওয়ামী লীগের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনি যখন অন্যের ধামা ধরবেন, অন্যের চাটুকারিতা করবেন, তখন তো আপনি নিজে বিলীন হয়ে যাবেন। তো সেটা কিন্তু তারা যে এখন এই কথা বলতে পারে, কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে এটা শুধু জাতীয় পার্টি না, এই যে টোনটা এটা শুধু জাতীয় পার্টির টোন না, এর পেছনে দিল্লি আছে, এর পেছনে আওয়ামী লীগ আছে, এবং তারা মিলে বাংলাদেশে যে পরিকল্পনা করছে একটা বাংলাদেশকে অস্থিতিশীল করা। সিভিল ওয়ারের এই হুমকি মানে হচ্ছে আপনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আসলে যুদ্ধ করার একটা ঘোষণা দিচ্ছেন, এবং এইটা হলো জাতীয় পার্টি হচ্ছে এখন ওই যে যারা বাংলাদেশের জনগণকে একটা এই ধরনের একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায়, যুদ্ধ করতে চায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, তাদের মুখপাত্র হয়েছে, কিংবা আপনি বলতে পারেন স্টুজেস হয়েছে। এটারও দুর্ভাগ্য বাংলাদেশের জন্য যে জাতীয় পার্টি ইস্যুটা আমরা এখনো মানে এভাবে জিইয়ে রাখা হচ্ছে। এটা আমি মনে করি যেটা শেষ করে ফেলা দরকার ছিল, কারণ ডেমোক্রেসি মানে এটা না যে আপনি ফ্যাসিস্টদেরকে সুযোগ দেবেন। ডেমোক্রেসি হচ্ছে ডেমোক্রেটিক দলগুলোর জন্য, ঠিক আছে? আমি যেটা একটু আগে বললাম যে আপনি তো এই ডেমোক্রেটিক ফ্রেমের মধ্যে নাই, আপনি ফলেন রেজিমের অংশ,
ঠিক আছে, এবং তখন আপনার মনে হয় নাই গত 15 বছর যে মানে তারা যারা পরিষ্কারভাবে ইন্ডিয়ার জাতীয় পার্টির সাথে ইন্ডিয়ার কানেকশন কি আর অঙ্ক করে বুঝাইতে হবে? তারা তো, আপনি তো বাংলাদেশে কোনো ইন্ডিয়ানপন্থী দলকে তো আমরা রাজনীতি করতে দিতে পারি না, ঠিক আছে। যাই হোক, এখন বক্তব্যটা হচ্ছে, আমাদের বক্তব্য হলো যে জাতীয় পার্টির আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে অংশ নিতে দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া আর কি, ঠিক আছে, অন্য একটা মানে মোড়কে। এটার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। একটা তো আমাদের প্রিন্সিপাল স্ট্যান্ডস যেমন আছে, এর পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল সমস্যা আছে, যেটা জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের দিক থেকে মানে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এরকম একটা ফলেন রেজিমের অংশকে নির্বাচনে অংশ নিতে দিলেন, এবং বাংলাদেশের জনগণের গণ অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর যে সঙ্গত ক্ষোভ আছে তাদের প্রতি, তখন তারা যখন প্রতিহত করতে চাইবে, তখন লেভেল প্লেইং ফিল্ডের স্বার্থে পুলিশ কি ভূমিকা নেবে, জনপ্রশাসন কি ভূমিকা নেবে? তাহলে কি ফলেন রেজিমের অংশ হয়ে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে? এটা দাঁড়াতে পারে? বা আমরা কি সেই জনপ্রশাসন, সেই পুলিশ চাই? ফলে এটা খুব বেসিক প্রবলেম। ফলে এদেরকে ইলেকশনে আনাটাই হচ্ছে আসলে ইলেকশন বানচাল করার একটা রাস্তা। ফলে যেটা আমি বলবো যে সুষ্ঠু নির্বাচন যদি চান বাংলাদেশে, তাহলে তাদেরকে নির্বাচনে বাইরে রাখতে হবে। আমি একটু মনিয়া আপনার কাছে জানতে চাই যে এই যে জোটের সাথে আসন ভাগাভাগি নিয়ে কয়টা আসন আসলে আপনারা জোট বা শরিকদের ছাড়বেন সেটা এখন স্পষ্ট না। এটা হলে কি আপনার দলের নেতাদের ভিতরে নতুন কোনো মানে দ্বন্দ্ব তৈরি হবে কিনা, সেরকম একটা আশঙ্কা কি বিএনপি করে কিনা? দেখেন, বিএনপি যদিও এটা না করছে যে হবে না, হতেও পারে। 17 বছর আপনারা কিন্তু ক্ষমতার বাইরে। হ্যাঁ, হতেও পারে, এটা আমি বলবো এই কারণে যে এটা মেন টু মেন ভেরি করে, যে ওই মানুষটা কিভাবে নিচ্ছে আপনার যে জায়গাটায়, সেই জায়গা তাদের সাথে কথা বললে যদি এটা সুরাহা না হয়, সে তো খারাপভাবেও নিতে পারে। তো খারাপভাবে যে রাষ্ট্রের যে এই যে আমরা কথা বলছি যখন তখন এই যে সিভিল ওয়ার বা মব ওয়ার, যে ওয়ারই বলেন, যে মব ওয়ারটা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের সিভিল ওয়ারের মধ্যেই পড়ে। তো এই সময়টায় এই সময় আমরা আশাবাদী যে প্রত্যেকেই বুঝবে, প্রত্যেক এলাকার যে নেতারা তারা বুঝবে যে আমরা খুব, রাষ্ট্রটাই একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে। সো প্রত্যেকেরই সহানুভূতি প্রত্যেকের জন্য দরকার। আমরা আশাবাদী, বাট সম্পূর্ণরূপে বলতে পারছি না। শামীম ভাই, গতকালকে আপনি আপনার একটা বক্তব্য বলেছেন যে দেশ খাদের কিনারা দাঁড়িয়ে রয়েছে। এটা আসলে কেন মনে হলো? আপনি একটু আগে সিভিল ওয়ারের কথা বলছেন, আসলে অনেকেই তো বলছে যে আপনার দল আসলে খাদের কিনারায় রয়েছে। না, এটা আমরা মনে করি না। 14 সালে একটা একতরফা ভোট হয়েছিল, ন্যাক্কারজনক ভোট। 14 সালের ফলাফল কিন্তু 24, এবং তখন কিন্তু আপনারা কোনো প্রোটেস্ট করেননি, আপনারা তারই একটা ভাগীদার ছিলেন। আর 25-এ বা 26-এ যদি একটা একতরফা ভোট হয়, সেটা অনেক কাঠামোগতভাবে অন্যরকম হতে পারে। 10 বছর লাগবে না আরেকটা ওই রকম আন্দোলন হতে। জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার সময় দেশের 1 ইঞ্চি জায়গা ছাড় দিয়েছে, ডিফেন্সে কোনো কম্প্রোমাইজ করেছে এমন কোনো নজির নাই। জাতীয় পার্টি বন্ধুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন বন্ধুত্ব সম্পর্ক চায় ভারতের সাথে। তাহলে এখন মানে আমরা দিল্লির আমরা থাকবো না, ওরা পাকিস্তানের ওরা থাকবে, ব্যাপারটা এমন হয়ে গেছে। ওরা পাকিস্তানের জয় করেছে, আমাদের এই 36 দিনের আত্মত্যাগ কি পাকিস্তানকে জয়ী দেখানোর জন্য, বা 71-এর পরাজয়কে জাস্টিফাই করার জন্য? অনেকের মনে বাসনা আছে, কথাবার্তায় বলা যায়। তো যুদ্ধটা কি ইন্ডিয়া পাকিস্তান ছিল নাকি? অবশ্যই না। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আমরা সকল দল মিলে এখানে যদি ঐক্যমত সৃষ্টি না করি, তাহলে অবশ্যই বহিঃশক্তি এখানে আসবে, আগেও এসেছে। তো আমরা সেটা করতে পারি না। করতে পারি না কেন? কারণ আমরা যখন জয়ী হয়ে যাই, তখন আমরা পরাজিত শক্তিকে নির্মূল করে ফেলতে চাই। এটা আওয়ামী লীগও চেয়েছে, এনসিপিও চাচ্ছে। ঠিক ওই জায়গাতেই সমস্যা, ডক্ট্রিন অফ অ্যানিহিলেশন। আমি ক্ষমতায় আছি, আমি সর্বোচ্চ প্রয়োগ করে বাকি শক্তিকে নির্মূল করে দেব। কেউ কাউকে নির্মূল করতে পারেনি। আওয়ামী লীগ জামাত ইসলামকে পারে নাই। জামাত ইসলামী 6-7% দল ছিল, এখন বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো কেন বেশি হয়েছে? ওই যে নির্মূল করার চেষ্টা করেছে। তো আমরা মনে করি ওখানে রাষ্ট্রের স্বার্থ নাই, ব্যক্তি স্বার্থ থাকতে পারে, আবেগ থাকতে পারে। যারা ঢাকা ভার্সিটির ছাত্র বা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের তীব্র রাগ থাকারই স্বাভাবিক। তারা গুলি খেয়েছে, চোখে গুলি খেয়েছে, চোখের সামনে রক্ত ঝরেছে। রাষ্ট্র তো ওই রাগটার থেকে বড়, রাষ্ট্র ওই রাগের থেকে বিশাল বড় বিষয়বস্তু। যে কারণে বঙ্গবন্ধু পাকিস্তান গিয়েছিলেন, ভুট্টোকে, আপনার টকশই বলেছে, ভুট্টোকে বাংলাদেশে নিয়ে আসছিলেন। তো ওইটা হচ্ছে রাষ্ট্রের কারণে। সেই রাষ্ট্রটাকে ভালো না বাসলে উদ্ভট উৎকট তত্ত্ব দিয়ে দেশ খান হয়ে যাবে। এটা খুব নর্মাল। আপনি যখন প্রক্রিয়ায় বড় বড় দলকে আনবেন না, দূর করে দিবেন। জাতীয় পার্টিকে দূর করার পিছনে একটাই কারণ, জাতীয় পার্টিকে বলে ভয় পাচ্ছে।
এটাই কারণ। জাতীয় পার্টি ভোট করবে কিনা এটা এখন নিশ্চিত না, কিন্তু জাতীয় পার্টিকে ভোটে ভয় পাচ্ছে, আওয়ামী লীগকেও ভোটে ভয় পাচ্ছে তারা। কিন্তু আওয়ামী লীগকে ভোটে পাওয়ার খুব যৌক্তিক কারণ নাই, পৃথিবীর ইতিহাসে নজির নাই যে এই ঘটনার পরে কোনো ভোট করলে সেই সরকার বা আগের সরকার বিশাল ভালো রেজাল্ট করেছে। উচিত ছিল 3 থেকে 6 মাসের মধ্যে দেশে ভোট দিয়ে দেয়া। সেই ভোটে আমি মনে করি বিপ্লবীরা বিপুল সংস্কার ছাড়া ভোট দিয়ে কি আসলে খুব বেশি পরিবর্তন হতো? ক্ষমতার পরিবর্তন। আপনি যত গণভোট করেন, যত অ্যামেন্ডমেন্ট করেন, যে কোনো ইলেক্টেড পার্লামেন্ট ওটাকে আবার গণভোট করে আবার সংসদের মাধ্যমে এটাকে বাদ করতে পারবে 270 দিনের মধ্যে, অ্যাজ ইট ইজ এটাকে সংসদ র্যাটিফাই করবে। এটা পৃথিবীর কোথায় আছে? এইটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। আমি একেবারেই শেষ দিকে রয়েছে হাসনাত কারিম ভাই, নির্বাচন নিয়ে যখন কথা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কার কথা হচ্ছে হবে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও আসলে সবাই সন্তুষ্ট না। শামীম ভাই যেরকম বলছিলেন যে সামনের দিনটা আসলে খুব খারাপ যাবে, আমরা কি একটা ভালো ইলেকশন এই সরকারের মাধ্যমে দেখতে পাবো কিনা? এটা আশা করা ভালো, কিন্তু বাস্তবতা আসলে সেই আশার পক্ষে খুব বেশি মানে সমর্থন দেয় না। একটা ভালো ইলেকশন করার জন্য যা কিছু দরকার সেগুলির একটাই আমাদের হাতে ছিল, সেটাকে আমরা আসলে অনেকটা হারাইছি। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা বিপুল একটা ঐকমত্য তৈরি হয়েছিল, সেই জন্য তো একটা কমিশন গঠন করা হলো। সেইটা দিয়ে ধরেন আমরা প্রায় বিপ্লবের কাছাকাছি একটা পরিবর্তন করতে পারতাম, একটা অসম্ভব সুন্দর নির্বাচন করতে পারতাম, এবং সেই নির্বাচনে ধরেন এরকম ফলাফল নিয়ে আসতে পারতাম যেগুলি মানুষ চায়। কিন্তু এগুলিকে বিভিন্ন রকমের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এটা আমি ধরেন কারো উপর দোষ না দিলেও আমি অদক্ষতার উপরে তো দোষ দেবই। আমি যদি কাউকে স্পেসিফিক দায়ী নাও করি, আমাদের দুর্ভাগ্যকে দায়ী করি আমি, আর আমাদের মানে যাদের হাতে ক্ষমতা যায়, যারা ক্ষমতায় আসে এখানে, তাদের অদক্ষতা একটা খুব ভয়াবহ ব্যাপার, এবং তাদের ব্যক্তিগত মানে এই ক্ষমতাটাকে ব্যক্তিগত খায়েশ পূরণের কাজে লাগানোর ইগো যে চেষ্টা, এইটা আসলে আমাদেরকে এরকম বড় বড় আত্মত্যাগের পরে বড় বড় যে বিজয় হয়েছে সেগুলিকে আসলে হাতছাড়া হওয়ার পথে। শুধু সরকারকে দোষ দিবেন? রাজনৈতিক দলগুলো কি আমি শুধু সরকারকে দোষ দিচ্ছি না, আমি বলতেছি যে ধরেন আমাদের দুর্ভাগ্যের শুরু কি, আমরা ধরেন একদম 8 তারিখে সরকার হয়েছে, 11 তারিখে আমরা একটা প্রেসক্রিপশন দিচ্ছি। আমরা বলছিলাম যে এই সরকারের কি দায়িত্ব, এই সরকারের জরুরি দায়িত্ব কি, এই সরকারের প্রধান দায়িত্ব কি, সংবিধানের সংস্কার সে কিভাবে করতে পারে, আমরা রোডম্যাপ দিচ্ছিলাম। আমরা তো 2013 সাল থেকে আমরা ঘোষিতভাবে এই ইস্যুটা নিয়ে কাজ করতেছি, রাষ্ট্র সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে শুরু করছে 2013 সালে। রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র সংস্কার দিয়ে এইটা একটা একাডেমিক জিনিসকে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে একটা পলিটিক্যাল প্রোগ্রামের ভিতরে আনছি আমরা এটাকে, এবং এরপর এটাকে স্ট্রিট ফাইটে আনছি আমরা, এবং এখানকার সমস্ত বড় রাজনৈতিক দলগুলিকে আমরা কনভিন্স করছি যে এটা তোমাদের জন্য লাগবে। এই গভর্নমেন্ট এখন এটা ধরেন অনেকটা মানে আমার কাছে লজ্জা লাগে এটা বলতে, মনে হয় যেন আমরা আমাদের সাফাই যাচ্ছি। এই সরকার আমাদের কাছে নির্বাচন মানে সংস্কার নিয়ে আমাদের সাথে বসে নাই, কিন্তু আমরা প্রথম থেকে বলছিলাম যে সংবিধানের সংস্কার কিভাবে হইতে পারে, কিভাবে পিপলকে আপনি ধরেন আজকে যে আমরা 8 মাস ধরে তর্ক করলাম না ওইখানে, এই তর্কটা হচ্ছে উকিলি তর্ক। রাজনৈতিক দল উকিলি তর্ক করতে পারে না। রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বলছিলাম যে আপনি সমস্ত স্টেক হোল্ডারদের কাছ থেকে, রাজনৈতিক দল, শ্রেণী, পেশার সংগঠন, সমস্ত সংগঠনকে জিজ্ঞেস করেন ও কি কি পরিবর্তন চায়, ওর কি কি পরিবর্তনের মধ্যে কমন মিনিমামটা বের করে, কমন মিনিমামটাকে এরপরে আসলে উকিলের ল্যাঙ্গুয়েজে নিয়ে যান, সংবিধান সংস্কার হবে, সংবিধান সংস্কার করবেন। সংবিধান উকিলকে রাজনীতিবিদকে আপনি উকিল একবারে সময় শেষ। আমি শেষ 2 মিনিটে স্যার তুষার আপনাকে জানতে চাই যে আজকে আপনারা একটা প্রতীক পেলেন শাপলাকলি, এবং আপনারা এই শাপলাকলিটা নিয়েই নির্বাচনে যাবেন, এবং তারপরে আপনাদের নেতাদের মুখে বেশ কিছু স্লোগান শুনলাম, দেশ জনপথ রাস্তাগুলি জিতবে বা শাপলাকলি, এরকম স্লোগান আমরা শুনলাম, এবং আপনাদের দলের নেতারা বলেছেন যে আগামী নির্বাচনে ধানের শীষের সাথে আপনাদের শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রশ্নটা হলো যে এই শাপলাকলিটা পাওয়ার পর কি এখন আপনাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং এটা গণিমতের মান না? আচ্ছা, এটা বলার আগে শামীম ভাই আমার একেবারে শেষ 2 মিনিট, হ্যাঁ 30 সেকেন্ডের মধ্যে এটা বলবো। এখন উনি যখন কোনো একটা প্রশ্ন উত্তর দিতে পারলেন না, তখন উনি পাকিস্তানের প্রসঙ্গটা টেনে আনলেন, এবং আমরা বাংলাদেশের মানুষকে উনি পাকিস্তানপন্থী বানাই দিতে চাচ্ছেন। ঠিক আছে, মানে ভারত পাকিস্তানের মাঝামাঝি কিছু নাই।
হ্যাঁ, পাকিস্তান তো বাংলাদেশের জন্য একটা ডেড ইস্যু, আপনি এটাকে আবার টেনে আনছেন, এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে বলা, জাতীয় পার্টির বিরুদ্ধে বললে আপনি পাকিস্তানের পন্থী, দিল্লির বিরুদ্ধে বললে আপনি পাকিস্তান পন্থী, এই হচ্ছে ওনাদের রিজনিং। যাই হোক, এটা আমি শুধু বলে রাখলাম যেন যারা দেখবেন তারা এটার বুঝতে পারেন। আর শাপলা কলি আমরা মেনে নিয়েছি এই কারণে যে একটা মধ্যবর্তী সমাধান দরকার ছিল। আমরা অহেতুক এই প্রতীক ইস্যুতে, মানে আমাদের তো ইলেকশনের প্রস্তুতি দরকার আছে, আমাদের তো নতুন দল হিসেবে আরও কাজ আছে, কিন্তু অহেতুক আমাদেরকে যেটার মধ্যে কমিশন ঢুকাতে চেয়েছে এবং আমাদেরকে আদালতেও তারা পাঠাতে চেয়েছে এবং তার মধ্যে একটা লম্বা দীর্ঘসূত্রিতার মধ্যে ঠেলতে চেয়েছে, এটা আমরা মধ্যবর্তী একটা জায়গায় আসা দরকার ছিল। আমরা যেটা দেখাতে চেয়েছি, তারা বারবার বলেছে বিধিমালায় নাই তাই দেওয়া যাচ্ছে না। তো আপনি তো বিধিমালা অন্তর্ভুক্ত করলেন, এটা তো স্টাবলিশড হলো যে আপনি চাইলে বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারেন। এবং শাপলা না দেওয়ার আমরা যে সমস্ত, এটা যে জাতীয় প্রতীক না, এটা যে অন্য দলের ইস্যু তারা যে টেনে আনলো, যা যা তারা বলেছে, একটা যুক্তি যে ধোপে টেকে না এবং শেষ পর্যন্ত তাদেরকে বিধিমালা অন্তর্ভুক্ত করতে হয়েছে, এতে প্রমাণিত হয় যে আমাদের অবস্থানটা যৌক্তিক ছিল এবং আমাদের প্রত্যেকটা বক্তব্য ছিল মানে রিটেন ডকুমেন্টের উপর দাঁড়ানো। আপনি সেগুলো যাচাই করে দেখেন। বরং কমিশনের কোনো বক্তব্য নাই, ব্যাখ্যা করবো না, প্রয়োজন দেখছি না, এগুলো তারা বলেছে। এখন তারা যেহেতু শাপলার জায়গায় শাপলাকলি নিয়ে এসছে, শাপলাকলি আসলে একই জিনিস, মানে শাপলা এবং শাপলাকলি তো আলাদা কিছু না, শাপলাকলি থেকেই শাপলা। তো সেই কারণে আমরা এটা এই মুহূর্তে নির্বাচনের স্বার্থে, দেশের সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা এটা মেনে নিয়েছি এবং আমরা এটা নিয়ে আর মানে অন্যান্য কাজে ব্যস্ত থাকতে চাই। এটা নিয়ে আমরা আর সময় নষ্ট, ছিল যে নির্বাচন কমিশনকে এখন নিরপেক্ষ মনে হয় কিনা, বরং এটা দেওয়ার মধ্যে দিয়ে তাদের নিরপেক্ষতা এবং তাদের ক্যাপাসিটি, নিরপেক্ষতা হচ্ছে বড় জিনিস, তাদের ক্যাপাসিটি ভয়ঙ্করভাবে আসলে হাজির হলো যে তারা আসলে এই যে নর্মাল সময় দূরে থাকে এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি সময়ের নির্বাচন কমিশন তারা না, এবং তারা আসলে বিধিসম্মত যে কাজ সেটা করতে জানে না। এটা আমরা এর মধ্যে কিন্তু এটাও প্রতিষ্ঠিত হলো আর কি, প্রতিষ্ঠিত। যাক, আমার সময় একেবারেই শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।